উম একটা ঘরের ভিতরে আমরা থাকতাম। গোলপাতার চালের ঘর ছিল। এমনও দিন গিয়েছে যে আমরা একবেলা না খেয়েও রয়েছি বা সারাদিন না খেয়ে আছি। প্রথম জাতীয় দলে ডাক পাওয়ার মুহূর্তটা কেমন ছিল? তো যখন শেষ করে আমি বেরোইছি, বেরোনোর পরে যখন আমি জুতা-মোজা খুলেছি, তখন আমার পা ফুলে এরকম হয়ে গেছে। যার কারণে আমি লেখাপড়াটা এতদূর করতে পারিনি। মাথার তলে আমার একটা বালিশ আর পায়ের তলে হচ্ছে ৪ টা বালিশ। আমি জীবনে কখনো ক্যামেরার সামনেই যাইনি। আমার এলাকায় আমিই একমাত্র মেয়ে যে ক্রিকেট খেলতাম, তাও ছেলেদের সঙ্গে। তো মেন্টালি আসলে কি ক্রিকেট বলেন, স্পোর্টসে বলেন, মেন্টালি স্ট্রং থাকলে আপনি সবকিছুকেই জয় করতে পারবেন। আসসালামু আলাইকুম। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় আছি আমি রিজওয়ানা ইসলাম রিমি এবং আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তি যিনি সবার আইকন। ঈদ আড্ডার আনন্দ আরো বেশি হয়ে যায় যখন পাশে থাকে এমন একজন ব্যক্তি যিনি লাল সবুজ পতাকাকে নিয়ে গেছেন বিশ্বমঞ্চের অনন্য উচ্চতায়। বলছি সালমা খাতুনের কথা। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই আজ যদি জানতে চাই, মাঠের ব্যস্ততা এবং সিলেক্টর হিসেবে নতুন দায়িত্ব সব মিলিয়ে এবার অন্যান্য বারের চেয়ে ঈদটা কেমন কাটছে? ইনশাল্লাহ ভালো কাটবে। সবসময়ই ভালো কাটে। এবারও ইনশাল্লাহ আরো ভালো কাটবে আশা করি। আ আমার ফ্যামিলির সঙ্গেই আমি ঈদ করি প্রতিবারই। আমাদের আমাদের ক্যাপ্টেনের ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলায় খুলনায় কেটেছে। খুলনায় হচ্ছে নদীর ওপারে। এটা অনেকে নদীর ওপার বললে সবাই বোঝে যে রূপসা নদীর উপরে। রূপসা নদী নয়, এটা হচ্ছে ভৈরব নদীর ওপারে আমার বাসা। মিল্কি দিয়ার আমার গ্রামের নাম। তো ওখানেই আমার ছোটবেলা শৈশব কেটেছে। আচ্ছা, ছোটবেলায় আমাদের ক্যাপ্টেন কেমন ছিল? দুষ্টু নাকি শান্ত? আমি সবসময়ই শান্ত ছিলাম, দুষ্টু ছিলাম না। দুষ্টু বলতে আ আ যেহেতু বাসায় খেলাধুলা করতাম, আমি ছেলেদের সঙ্গেই করতাম। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যখন বাইরে খেলতে যেতাম, তো দুষ্টুমি করতাম না। আমি খুবই নরম ভদ্র একটা মেয়ে ছিলাম। আমি কখনো দুষ্টুমি কি জানতাম না। হয়তোবা খেলতে আসার পরে একটু দুষ্টুমি শিখেছি। বাট এর আগে আমি সবসময়ই মানে চুপচাপ থাকতে পছন্দ করতাম। মানে আমি খুবই কম ছোটবেলার আমার বান্ধবীরা আছে বা ফ্রেন্ড আছে। খুবই কম। সব কি ছেলে বন্ধু ছিল? কারণ ছেলেদের সঙ্গে খেলতাম। আচ্ছা, যার আচ্ছা। কারণে ছেলেরাই সবসময় আমার আপনার বন্ধুত্বে সাথে থাকতো। কোনো মেয়ে বন্ধু ছিল না যারা আপনার সাথে ক্রিকেট প্র্যাকটিস করত? না, আমার এই গ্রামে একমাত্র আমিই একটা মেয়ে ছিলাম যে ক্রিকেট খেলতাম। বাসায় খেলাধুলার পরিবেশ ছিল? হ্যাঁ, ছিল। যেটা হচ্ছে আমরা আ আমার ফ্যামিলি হচ্ছে আমার আম্মু হচ্ছে আমরা নানাবাড়ি মানুষ হয়েছি। মানে নানাবাড়ি থেকেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মামারা খেলাধুলা করত, মামাতো ভাইয়েরা এবং পাড়ার ছেলেরা। তাদের সঙ্গেই হচ্ছে আমার গড়ে ওঠা ক্রিকেটটা। মানে আমাকে আসলে ক্রিকেটটা আমাকে কেউ শিখায়নি। আমি নিজে থেকেই শিখেছি। যেরকম আমার একটা নানি আছে, ছোট নানি। উনি হচ্ছে ইন্ডিয়ান। তো উনি হচ্ছে ওনাদের বাসায়ই একটা টিভি ছিল। তো যত রাত্রেই খেলা হোক না কেন, সে বাংলাদেশ পাকিস্তান হোক বা পাকিস্তান অস্ট্রেলিয়া হোক, তো তখনই ওই নানি হচ্ছে খেলা দেখতো। তো ওই নানির সঙ্গে আমিও খেলা দেখতাম। যত রাত হোক, রাত ২ টার সময়ও যদি খেলা শুরু হতো, তো আমি আর নানি বসে, বসে খেলা দেখতাম। আর ওখান থেকেই মানে আমার হয়েছে যে মানে অ্যা ছেলেরা খেলতে পারলে আমি কেন পারব না? তো আমার ওখান থেকেই মানে মানে নিজের প্রতি একটা এসে যে আমিও ক্রিকেট খেলা শিখব। বাট কেউ আমাকে ব্যাট ধরা বা বল করা কেউ কখনো শিখায়নি। আমি নিজে থেকেই শিখেছি। তো ফার্স্ট যখন আমি স্টার্ট করছি, তখন এই নারকেল গাছের ডাগও আছে। ওটা দিয়ে হচ্ছে ব্যাট বানিয়েছিলাম। আচ্ছা। ওইটা দিয়েই ব্যাট দিয়ে আমি নিজে, নিজেই ব্যাট ধরা শিখেছি। মানে ওই খেলা দেখে, দেখে। আমি খেলা দেখতে খুব পছন্দ করি এখনো। আমি আ টেস্ট খেলা বলেন বা যেকোনো খেলাই হোক না কেন, পুরোনো খেলা হলেও আমি এখনো দেখতে খুবই পছন্দ করি। আমি তো বাসায় ওই যে কাঠের খড়ি আনে না? কাঠের খড়ি দিয়ে আব্বুর কাছে ব্যাট বানায় নিছিলাম। ওটা দিয়ে বাসায় খেলতাম। হ্যাঁ, আমরাও বানিয়েছি। ওইটা দিয়ে বানানোর পরে কাঠ দিয়ে বানানো হয়েছে। পরে আস্তে, আস্তে মানে যখন মামারা দেখলো যে না ও বেশ খেলার আগ্রহ। প্রতি আগ্রহ আছে, তো তখন মামাদের কাছ থেকে মামারাই ব্যাট দিত এবং মামারা যখন কোথাও খেলতে যেত আমাকে নিয়ে যেত। ১ম ব্যাট নাকি বল পেয়েছিলেন? আ ১ম যেদিন আমি খেলা স্টার্ট করি, ব্যাট পেয়েছিলাম সম্ভবত। কার থেকে? আমাদের খুলনার ইমতিয়াজ হোসেন পিলু স্যারের কাছ থেকে। তার আগ পর্যন্ত এমনিতে ওই নারিকেল গাছের ওটা দিয়েই খেলা হতো? না, ওটা দিয়ে খেলতাম না। ওই টেনিস ব্যাট কিনতাম। তখন তো আস্তে, আস্তে বড় হলাম। তখন হচ্ছে আমার গ্রামে হচ্ছে আমরা
পাড়ার ছেলেদের সাথে খেলতাম এবং ব্যাট, বল, উইকেট সবকিছু আমার বাসায় থাকতো। আমি যখন মানে ২০০৭ এ যখন খেলা স্টার্ট করতে আসছি, যখন ফার্স্ট যে ওমেন্স টিম শুরু হয়েছে, তখন হচ্ছে আমি মানে ব্যাট পেয়েছি একটা পিলু স্যারের কাছ থেকে পেয়েছিলাম ওটা আমি। এই যে খেলতে যাচ্ছেন, বাসায় মা হয়তোবা একরকম, বাবা আরেক রকম। এইরকম খেলতে যাওয়ার কারণে কখনো মাইর খেয়েছিলেন? না, মায়ের কখনো আমি খাইনি। আমার ফ্যামিলির কাছে কখনো মাইর খাইনি। জাস্ট বকা করেছে আম্মু। এছাড়া আমি কখনোই মাইর খাইনি। যেরকম স্কুল ফাঁকি দিয়েও আমি যখন খেলতে গিয়েছি, দেখা যাচ্ছে স্কুল ছুটির টাইমে ব্যাক আসছে। তো আম্মু বুঝতে পারে যে মা তো সবসময় বুঝতেই পারে ছেলেমেয়েরা কি করছে না করছে। তো ওই দেখা যাচ্ছে আসলে বকাঝকা করতো। তো আমি কি করতাম বকা দিলে আমি মানে আমার মামার ঘরে যেয়ে বসে থাকতাম। খেতাম না। বাসায় খেতাম না। দেখা যাচ্ছে রাত হয়ে গেছে খাইনি। তো সেক্ষেত্রে মামা যখন বাসায় আসতো মা যায় মামাকে বলতো যে ও কিন্তু আজকে সারাদিন কিছু খায়নি আমি বকা দিছি। তো আমি দেখা যাচ্ছে ১০টার দিকে ঘুমাইতে যাইতাম। তো মামা এসে ডাকতো, এই ওঠ সালমা। না মামা আপনি যান আমি খাইছি সমস্যা নেই। সে মামাও রাগ করতো, রাগ করে মানে ইমোশনাল ব্ল্যাকমেল করতো যে তুই না খাইলে আমি খাবো না। তো তখন দেখা যাচ্ছে খেতাম, খেলে তখন রাগটা কমে যেত। পরের দিন থেকে আবার বাসায় খাওয়া দাওয়া তাহলে বাসার সবচেয়ে আদুরে বাচ্চাটা বোধহয় আপনি ছিলেন। হয়তো বা আল্লাহ পাক ভাই বোন কয়জন ছিল? আমরা ৪ ভাই বোন, ২ ভাই ২ বোন। আমি সবার ছোট। আর ৩ জনের বিয়ে হয়ে গেছে, বাচ্চা-কাচ্চাও আছে। আর এখন বর্তমানে আমার বড় আপু প্রায় ৪ বছর প্যারালাইসিস। এটা উনি এখন কোথায় থাকেন? খুলনাতেই থাকেন। আমাদের সঙ্গে ছিল। পরে আমার দুলাভাই বাসা নিয়ে ওখানে এখন আছে। পাশেই থাকে। মানে যাওয়া আসা করি আরকি। উনার দেখাশোনা তাহলে পুরোটাই দুলাভাইয়ের হাতে। দুলাভাই করে আর আমার ভাগ্নি আছে, ও করে। আ আমরা জানলাম আপনারা ৪ ভাই বোন ছিলেন। এর মধ্যে যদি জানতে চাই যে আঙ্কেল পেশায় কি ছিলেন? আমার আব্বু হচ্ছে অ্যা আপনার এই যে জাহাজ সারে যে ডগ গুলা না? ওই ডগে চাকরি করত। আর আম্মুও চাকরি করত। সেটা হচ্ছে আমার যে মাছ কোম্পানি, ওখানে আমার মামাদের একটা কোম্পানি ছিল। ওইখানে আমার আম্মু জব করত। যার কারণে আমাদের খুলনায় থাকা, নানাবড়িতে থাকা। দাদু বাসা কোথায় তাহলে? দাদুর বাসা হচ্ছে গোপালগঞ্জ। আ তখন মেয়েদের খেলাধুলা নিয়ে সমাজের মন মানসিকতা কেমন ছিল যখন আপনি খেলাটা শুরু করলেন? তখন আসলে ওরকম মন মানসিকতা ছিল না। কারণ একমাত্র আমার এলাকায় আমিই একমাত্র মেয়ে যে ক্রিকেট খেলতাম, তাও ছেলেদের সঙ্গে। তো দেখা যাচ্ছে ওই যে বললাম না আমার নানুর বাসায় সবাই একটু মানে সম্মান করতো যে খাবারই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মানুষ মাঝে মধ্যে বলতো মানে আমাকে বলতো না। দেখা যাচ্ছে আমার আম্মুকে এসে বলতো যে তোমার মেয়ে এরকম খেলতে যায় ছেলেদের সঙ্গে কেন? আমি যখন খেলতাম তখন কিন্তু থ্রি পিস পরেই খেলতাম। আমি বাসায় কখনো কিন্তু ট্রাউজার গেঞ্জি পরে খেলিনি। তো সেক্ষেত্রে আম্মু একটু বকাঝকাই করতো। কোনোদিন মারেনি। আমার গায়ে কখনো আমার ভাই বোনরাও কখনো হাত দেয়নি। এখন পর্যন্ত কখনো কোনোদিন হাত দেয়নি। জাস্ট একটু বকা দিত। তারপরেও আমি খেলতাম। কারণ আমার মানে ক্রিকেটটা খুব নেশা ছিল। এখনো আছে, নাই তা না। এখনো আছে। আমি ক্রিকেটটাকে খুবই লাইক করি এবং যদি আমার ফেভারিট কোনো খেলা বলেন সেটা হচ্ছে ক্রিকেট। এমন কখনো হয়েছে যে মানুষের কথা শুনে মা ঐদিন আপনার খেলা বন্ধ করে দিল বা ঐদিন যেতে পারলেন না? এমন কোনো স্মৃতি? না এরকম হয়নি। আমি মানে মানুষ অনেক কথাই বলেছে যখন আমি খুলনা স্টেডিয়ামে ফার্স্ট আসি ২০০৭ এ যখন ওমেন্স টিম শুরু হয়। তো আমি থ্রি পিস পরে ফার্স্ট দিন এসেছিলাম। তো তখন মানে যাওয়া আসা করতাম বাসা থেকে যখন, তো থ্রি পিস পরে আসতাম মাঠে। আর মাঠে এসে তখন চেঞ্জ করতাম। তো এভাবে আসলে যখন যাইতাম তো অনেক সময় অনেক মানুষ অনেক কথা বলছে। কিন্তু আমি কখনো মানে আমার ব্যক্তিগত হিসেবে আমি কখনো নিই নাই সেটাকে কানে। যে আমি তো এমন কোনো কাজ করছি না যেটা আমার ফ্যামিলির কোনো অসম্মান হবে বা কেউ কটু কথা শোনাবে। এরকম কোনো কাজ আমি কখনো করিনি। এখন পর্যন্তও না। আমি জানি না করেছি কিনা উপর আল্লাহ জানে। বাট আমার জানা মতে আমি করিনি। তো আমি কখনো এগুলো কানে নিতাম না। যার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমি এখন এই জায়গাটায় আসতে পেরেছি হয়তোবা। বাট যখন আমি একটা ভালো জায়গায় গেছি তখন কিন্তু আমার এলাকার মানুষই আমাকে খুবই সম্মান করছে। মানে এতটাই সম্মান করতেছে যে মানে প্রাউড মনে হয় নিজেকে যে না আসলে যারা একদিন কটু কথা বলেছে তারাই এখন আমাকে এসে অ্যাপ্রিশিয়েট করতেছে। পড়াশোনা এবং ক্রিকেট দুটো একসাথে কিভাবে সামলাতেন? ওই যে পড়াশোনায় ফাঁকি দিতাম। আ যার যেটা ভালো লাগা বেশি। হ্যাঁ, আমি পড়াশোনায় খুবই ফাঁকি দিতাম। আমি পড়াশোনায় মানে খুবই কাঁচা ছিলাম। আ আমি ওই যে বললাম না আমার খেলাটাকে খুব প্রাধান্য দিতাম হচ্ছে।
যার কারণে আমি লেখাপড়াটা এতদূর করতে পারিনি। আমি মাত্র 8 পর্যন্তই পড়াশোনা করছি। এটা বলতে আমি কখনোই লজ্জা বোধ করি না। অস্তিত্ব তো ভুলে যাওয়ার না, কথা না। আমি পিছনে যেগুলো আছে আমি কখনোই এগুলো ভুলি না। আর এটা বলতেও আমি লজ্জা বোধ করি না। আমি বাসায় এখনো গেলে কিন্তু আমি আগেও যেরকম সাধারণ মানুষ হিসেবে চলাফেরা করেছি, এখনো সেম ভাবেই চলাফেরা করি। যার কারণে অনেক মানুষ আমাকে বলে যে, "তুমি এখনো এরকমই চলো। তুমি এত বড় একটা মাপের প্লেয়ার। অন্য জায়গায় গেলে তুমি কত জায়গায় যাচ্ছ যেখানে আমরা যেতে পারি নাই।" তো আমি বলছি যে, "দেখেন আসলে আমি কোথা থেকে উঠে গেছি আমি জানি। তো হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে একটা জায়গা দিয়েছে। তার মানে এই না আমি ওটাকে অহংকার হিসেবে দেখব। আমি সাধারণ মানুষের মতোই সবার কাছে এখনো চলাফেরা করি।" এখন ইচ্ছা করে না বা কখনো মনে হয় না যে আরেকটু পড়লে হয়তোবা আরো ভালো করতাম? হ্যাঁ, অনেক মনে হয় যে আরেকটু পড়লে হয়তোবা আরেকটু বেটার কিছু করতে পারতাম। হয়তো আরো ভালো জায়গায় একটা আ এপ্লাই করতে পারতাম। এই ক্রিকেটেই, বোর্ডেই হয়তোবা বড় লেভেলে। এখন জানি না আমি আল্লাহ আমাকে এখানে এনেছে। আমার আরো সামনে কতদূর যেতে পারবো জানি না। সবার কাছে একটাই দোয়া থাকবে সেটা হচ্ছে যে আমি যাতে আরো ভালো কিছু করতে পারি দেশের জন্য এবং ওমেন্স টিমকে আমি যতটুকু জানি আমি চেষ্টা করব ওমেন্স টিমকে আমার সবটুকু দিয়ে যাতে ভালো করা যায় কিভাবে সবকিছুই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই যে লেভেলটাতে আপনারা আছেন সেখানে তো অনেকেই আছে যারা উচ্চশিক্ষিত কিংবা আপনার থেকে কম হয়তোবা কেউ বা আপনার লেভেলে আছে। তো এই পরিবেশটাতে চলতে গিয়ে কখনো কেমন আপনার অনুভূতি হয়েছে যে কেউ আমাকে পড়াশোনার কারণে একটু ছোট করে দেখছে বা হ্যাঁ, দেখেছে অনেকেই দেখেছে। বাট মানে আমি ওই যে বললাম না আসলে আ একটু কষ্ট লাগে যে ছোট করে অনেক সময় দেখে আবার অনেকে অ্যাপ্রিশিয়েটও করে। যে না শুধু পড়াশোনা দেখে যে তুমি এইখানে আসছো তা না, পড়াশোনা জানো না। কিন্তু তারপরেও তোমার মধ্যে যে ক্যাপাবল টা আছে এটা কিন্তু সবার মধ্যে নাই। শুধু শিক্ষিত হলেই যে অনেক ভালো জায়গায় যাওয়া যায় তা কিন্তু না। অনেকে অ্যাপ্রিশিয়েটও করছে। যেরকম এই জিনিসটা আমি বলি সেটা হচ্ছে আমার ফার্স্ট কোচ ন্যাশনাল টিমের জাফরুল ইহসান স্যার উনি মারা গিয়েছে। আ উনি একটা কথা সবসময় বলত যে, "তুমি মাঠ চালাবা। তোমার শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই। তুমি মাঠে কি করতেছো এটা হচ্ছে ইম্পোর্টেন্ট।" আমার ক্যাপ্টেন হওয়ার পুরোটাই অবদান কিন্তু এহসান স্যারের। কারণ আমি কখনো চিন্তা করিনি যে আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হব। কারণ বিশাল আমি জানি যে আমি মানে শিক্ষিত কম। তো আমি হতে পারব না। বাট আমি যখন বাসায় খেলতাম তখন কিন্তু আমি ক্যাপ্টেন হয়েই খেলতাম। আমাকে সবাই ক্যাপ্টেন সালমা বলে ডাকতো। এখনো আমি বাসায় গেলে আমার যে মাঠে আমি খেলাধুলা করেছি, যে ফ্রেন্ড সার্কেলরা আছে ওরা সবাই বিয়ে-শাদী করে ফেলছে। বাচ্চা-কাচ্চাও আছে। এখনো যদি দেয় ওরা ডাকবে সালমা, ক্যাপ্টেন সালমা এদিকে আসো। আমি যাই ওদের সঙ্গে দেখা করতে যাই। ওরা খুব খুশি হয় যে না সালমা আসছে। তো এহসান স্যারের এই কথাগুলো আমার খুব মনে পড়ে। মানে সবসময় আমি মনে রাখি উনার এই কথাগুলা যে বেটা, উনি আমাকে বেটা বলে ডাকতেন। আচ্ছা, আচ্ছা। আ এই যে পান্নার কথা বললাম না? তো পান্নার আমারে হচ্ছে ক্যাম্পের সময় হচ্ছে ক্যাপ্টেন্সি দিত ২ টিমের ২ টা ক্যাপ্টেন করাতো। তো আমার মানে ক্যাপ্টেন দেখে মানে মাঠ চালানো দেখে স্যারের এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে উনি মানে আমাকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন। আ বি বিশ্বাস করবে কিনা জানি না। আমি ফার্স্ট যখন মিডিয়ার সামনে যাই মানে প্রেস কনফারেন্সে, আমি জীবনে কখনো ক্যামেরার সামনেই যাইনি জীবনে। তো ২০০৮ এ যখন আমাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো, মানে মাঠ থেকেই স্যার বলতেছে যে, চলো আমার সাথে বেটা।" আমি বলছি, "স্যার কোথায় যাবো?" বলছে, "ক্রিকেট বোর্ডে যাবো।" তো আমি বলছি, "আচ্ছা, আচ্ছা চলেন।" তো আমরা সিএনজিতে করে দুজনে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমি স্যারকে জিজ্ঞেস করছি, "স্যার আ আমরা কোথায় যাচ্ছি?" তা বলছে, "আমরা আ ক্রিকেট বোর্ডে যাচ্ছি।" "স্যার কেন?" তখন স্যার আমাকে বলতেছে যে, "এরকম আমরা ক্রিকেট বোর্ড থেকে আর আমরা কোচরা মিলে তোমাকে ক্যাপ্টেন্সি আমরা ডিসাইড করেছি।" বিশ্বাস করেন আমার ওই ওই অটোর ভিতরেই আমার পা কাঁপতেছে। আমি বলছি, "স্যার আমি তো এত মিডিয়ার সামনে কখনো যাইনি বা ক্যামেরা কি এইটাই আমি চিনি না। তো আমি এদের সঙ্গে কথা বলব কি করে?" তো স্যার বলতেছে, "বেটা তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি।" আমি বলছি, "স্যার যতই আপনি থাকেন না কেন, আমি তো ওই এতগুলো ক্যামেরার সামনে আমি কোনো কথাই বলতে পারব না।" তো বলছে, "বেটা সমস্যা নেই চলো।" উনি আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করছে এবং মোটিভেট করার জন্য যা করার উনি আমাকে করছে। বাট তারপরেও আমার মনের মধ্যে একটা ভয় আছে। তো পরে যখন মিরপুরে গেলাম, প্রেস কনফারেন্সে ঢুকলাম। তো চেয়ারে বসার পর আপু আমার এই পা দুটো কাঁপাকাঁপি করতেছিল। যে এতগুলো পারফেকশন হচ্ছে। হ্যাঁ, মানে হুম। ভাইব্রেশন হচ্ছে। স্যারও আমার পাশে বসা।
পরে স্যার তো আমাকে বলতেছে, "বেটা ভয় পেও না, আমি আছি। ওরা যা বলবে জাস্ট উত্তর দিও।" তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কনফারেন্স ছিল মিডিয়ায়। মানে ২ টা একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। পরে তারপর থেকে আস্তে, আস্তে মনে করেন মিডিয়ার সামনে যেতে, যেতে এখন মিডিয়া মানে এখন কোনো আমার ব্যাপারই কাছে ব্যাপারই না কোনো কিছু। দুধ-ভাত হয়ে গেছে। হ্যাঁ, আ আপনি আজ একজন সফল মানুষ। তথাকথিত ভাষায় আমরা যেটা বুঝি এই সমাজে যে একদম শিক্ষিত হতে হবে। তারপর চাকরির বাজারে গিয়ে চাকরি করবে বা প্রতিষ্ঠিত হবে। সোজা কথা। আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ। এপাশে যদি আমরা কমতি দেখি হয়তো শিক্ষার ক্ষেত্রে একটু কমতি পাচ্ছি। এখন আমি যদি আপনাকে বলি যে শিক্ষা এবং এই যে অন্যান্য কোনো একটা সাইড যেটা নিয়ে সে আগায় যেতে পারবে। এরকম ২ টা গুণই একটা মানুষের মধ্যে আছে। তো ওই মানুষটার কোন জিনিসটাতে ফোকাস করা উচিত? না, না অবশ্যই সবার আগে প্রায়োরিটি পড়াশোনা। তারপরে যদি হয়, যদি তার কোনো পেশা থাকে যে হ্যাঁ, আমি খেলাধুলা করব বা কোনো স্পোর্টস এ সে যাবে বা তার যদি টার্গেট থাকে আমি ডক্টর হব বা ইঞ্জিনিয়ার হব, তো সেটার উপরে ফোকাস করাটাই ইম্পোর্টেন্ট। যেরকম আমার ছিল যে আমি পড়াশোনার থেকে আমি খেলাটাই ফোকাস করেছিলাম বেশি। যার কারণে হয়তোবা আমি পড়াশোনাটায় বেশি দূর যেতে পারিনি। তো তাদের ক্ষেত্রে আমি বলব যে অবশ্যই যার যেটা গোল থাকবে সেই গোলটার উপরেই মানে আমার মনে হয় যে ফোকাস করাটা উচিত। কিন্তু পাশাপাশি পড়াশোনাটা খুব ইম্পোর্টেন্ট। জীবনের ১ম যেদিন মিডিয়া ফেস করলেন, আপনি তো শুরুতে খুব ভয় পাচ্ছিলেন বা ওরকম একটা অনুভূতি। মিডিয়ার যেই মানে সব কার্যকলাপ শেষ হয়ে গেল, তার পরবর্তী অনুভূতি কি ছিল? না যখন ওখান থেকে বেরিয়েছিলাম মানে তখনও আমার মানে মনের ভিতরে ভয় লাগতেছিল যে আসলে আমি যে কথাগুলো বলেছি ওইগুলাকে আসলে রাইট কিনা বা ঠিকঠাক মতো বলতে পেরেছি কিনা। বাট তারপরে আস্তে ধীরে যখন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, পরে আমার যারা কলিগ ছিল ওরা আমাকে বলতেছিল, "কি ব্যাপার মিডিয়ার সামনে গিয়েছো? কেমন কি করলা?" আমি বলি, "বইলো না আরো।" আমি কাঁপতে, কাঁপতে ঘেমেছি। কারণ এই মিডিয়ার সামনে ১টা ২টা ক্যামেরা হলে হয়। কারণ লাইভে তো আমি কখনো যাইনি। আর একটা কনফারেন্স মানে প্রেস কনফারেন্স ক্যাপ্টেনের মানে অনেক ক্যামেরা থাকে। তো অতগুলো ক্যামেরার সামনে কথা বলাটাও কিন্তু একটা সাহসী ব্যাপার থাকে। এমনটাও না যে কাটিং করা যাবে, না, একবারই সব হয়ে যাচ্ছে। একবারেই সব হচ্ছে। লাইভ হচ্ছে সবকিছু। তো সেক্ষেত্রে একটু ভয় তো ১ম এ লাগছে। পরে মনে করেন যখন বেরিয়ে গেছি তখন স্যারও বুঝালো, "না এরপর থেকে কিন্তু তোমাকে মিডিয়া যেতে হবে। কারণ যেকোনো সময় তোমাকে মিডিয়া ডাকতে পারে, কথা বলতে হবে।" তো এই ১ম একটু কষ্ট হতো, ভয় লাগতো। পরে যখন আস্তে, আস্তে বুঝে গেলাম যে না আসলে এটাকে আমার ফেস করতেই হবে। কারণ আমার ক্রিকেট যদি আমি লাইফে খেলি তো আমার এই মিডিয়াকে ফেস করতেই হবে। প্রতিনিয়তই ফেস করতে হবে এদেরকে। তো সেভাবেই আসলে প্রিপারেশনটা নিয়ে নিয়েছিলাম। তারপর থেকে আস্তে, আস্তে ছোটবেলায় সবচেয়ে বড় কষ্ট কি ছিল আপনার? আ ছোটবেলায় সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার ফ্যামিলিটাই আমরা খুব মানে হাই ফ্যামিলি না। আমার ওই যে বললাম আমার বাবা-মা জব করত। তো আমরা ৪ ভাই-বোন। আমরা বড় ভাই একটু বড় তখন। আ সত্যি কথা বলতে আমরা ৪ ভাই-বোনের কেউই অত ভালো লেখাপড়া করতে পারিনি। তো সেক্ষেত্রে ওই জায়গাটা একটু কষ্ট ছিল। বড় আম্মুরও কষ্ট হতো, বাবারও কষ্ট হতো। তো বড় ভাইয়া একটু বড় হলে ও একটা দোকানে কাজ করত। সেখান থেকে কিছু আয় হতো, সেটা দিয়েও আমরা চলতাম টুকটাক করে। তো পরে আমার আব্বু অসুস্থ হয়ে পড়ার পরে আমি সবার ছোট যেহেতু আমি অনেক ছোট ছিলাম। তার মাঝখানে আমার বড় আপু আবার একটা রিলেশন করে চলে গিয়েছিল। সেটা নিয়েও আমরা একটা ধাক্কা খেয়েছিলাম। আ তো দেখা যাচ্ছে বাসায় আমি আর আমার ছোট ভাইয়াই রান্না করে খেতাম। আমি আর আমার ছোট ভাই রান্নাবান্না করে খেতাম এবং আম্মু সারাদিন পরে যখন সন্ধ্যার দিকে আসতো দেখা যাচ্ছে তখন এসে আম্মু রান্না করত। রান্না করে তখন খেতাম। বাট অনেক কষ্ট ছিল। এই কষ্টের কথা আমি কখনোই ভুলি না। যেমন লাইফে আমি কিভাবে আসছি এখানে। হয়তোবা আমি এখানে আসার পরে আমার ফ্যামিলি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। টাকার কষ্ট করেছেন কতটা? হ্যাঁ, ওই যে বললাম অনেক কষ্ট করেছে, আম্মু অনেক কষ্ট করেছে। বাট আমাদের এমনও দিন গিয়েছে যে আমরা একবেলা না খেয়েও রয়েছি বা সারাদিন না খেয়ে আছি। কিন্তু কখনো আমার মামারা বলেনি যে আসো যে এ তোমরা খেয়েছো কিনা কখনো জিজ্ঞাসাও করেনি। বাট তারপরেও সারাদিন পরে হলেও আমার আম্মু যখন বাসায় আসছে তখন এনে রান্না করে আমাদের খেয়েছে। উম একটা ঘরের ভিতরে আমরা থাকতাম। তাও আমাদের একটা চালের ঘর ছিল। গোলপাতার চালের ঘর ছিল। তো এক ঘরের ভিতরেই আমরা থাকতাম। আ সঙ্গে নানি, নানাও থাকতো। এক ঘরের ভিতরে। হ্যাঁ, সবাই আমরা একটা ঘরের ভিতরেই থাকতাম। নানির বাসায় থাকতাম।
কারণ ছোটবেলা থেকে নানা-নানি মানুষ করেছে। তো অনেক কষ্ট করেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা এখন ভালো আছি। এই যে না খাওয়ার কথাটা আমরা শুনলাম, এমনটা মানে এমনটা কি প্রায়ই হতো? হ্যাঁ, প্রায়ই হতো। মাঝে মধ্যে হতো এটা কি এরকম। ওই যে মা নাই, বাবা নাই, রান্না করে দেওয়ার কেউ নেই এই না, কারণে না, নাকি আমরা রান্না করতাম মাঝে মধ্যে বাজার করার সময় থাকতো না, আম্মু করে দিতে পারত না। সেই সময়টা দেখা যাচ্ছে যে সারাদিন আমরা খেতাম না। ২ ভাই-বোন বাসায়ই থাকতাম। তো ওই সারাদিন পর আম্মু যখন আসতো তখন দেখা যাচ্ছে যে রাতের বেলা সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করতাম। মা এই যে বাহির থেকে আসতো, বাবা আসতো। আ হুম। বোন আবার এপাশে হয়তোবা চলে গেছে। সে সময় একটা মানসিক বিপর্যয়ের মধ্যে সবাই পড়লেন। হ্যাঁ। সে সময় ফ্যামিলির অবস্থা কিরকম? বা তাদের মন মানসিকতা কি চলতো? না ওই যে আম্মুর মধ্যে একটু কষ্ট যাইতো কারণ আম্মু তো প্রকাশ করতো না। কারণ আম্মুর তো চিন্তা থাকতো যে আমার আরো ২ টা ছেলে-মেয়ে আছে, ৩ টা ছেলে-মেয়ে আছে। তাদেরকে তো আমাদের সমাজে এমনটা হয় না যে এক মেয়ে ভাগছে মানে পরের মেয়ের উপর এখন প্রেশার যাবে, ওকে দ্রুত না, বিয়ে দিয়ে না দিব। এই ধরনের কখনোই আমার আম্মু প্রেশার দেয়নি। আর কখনো এই ধরনের মানে আমার মধ্যেও এই জিনিসটা আসেনি কখনোই। যে আমার আপু চলে গেছে বিদায় যে আমি চলে যাব বা আমি খারাপ পথে চলে যাব এরকম কখনোই আমার মধ্যে ছিল না বা আসেওনি কখনো এটা। ১ম কে বলেছিল তুমি ভালো খেলো? ১ম তো যখন গ্রামে বাসায় খেলতাম তখন তো সবাই বলতো যে তোমরা ভালো খেলো। কিন্তু যখন ফার্স্ট ২০০৭ এ যখন খুলনা স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু হয়, তো ফার্স্টের দিন ওই যে বললাম আমি 3 পিস পরে গিয়েছিলাম। তো তখন হচ্ছে শেখ সালাউদ্দিন ছিল। উনি মারা গেছে। উনি খুলনার কোচ ছিলেন। তো উনার সঙ্গেও আমি খেলেছি কিন্তু উনার মনে নাই। উনি সম্পর্কে আমার মামা হয়। তো ওখানে যাওয়ার পরে উনি বলতেছে যে, "তুমি কি করো?" তা আমি বলছি, "আমি সবই করতে পারি। স্পিন বল, পেস বল, কিপিং, বোলিং যা বলেন আমি সব পারি।" কারণ আমি সবই পারতাম। এখনো পারি, পারি না তা না। তো বলতেছে যে, "তাহলে তুমি এক কাজ করো।" তখন মানে ফার্স্টের দিন আমি যায়ে দেখি যে ওইখানে বৈশাখী, জাহানারা, সোয়েলি, রানু এরা সব ওইখানে প্র্যাকটিস করতেছে। আদুরি এরা সবাই ওখানে প্র্যাকটিস করতেছে। মানে আমি যেদিন গেছি তার ১ সপ্তাহ ধরে ওরা প্র্যাকটিস করতেছে। তো তখন স্যার বলতেছে, "তাহলে এক কাজ করো, তুমি ওড়নাটা বেঁধো, ৩ টা পেস বল করো, ৩ টা স্পিন করো।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো ওখানে আমাদের একটা ম্যাডাম ছিল। উনি আবার আমার ওড়নাটা সেফটি পিন দিয়ে আটকিয়ে দেওয়ার পরে আমি কিন্তু স্যান্ডেল পায়ে দিয়ে গেছি। আচ্ছা, জুতা না কিন্তু। আচ্ছা। 3 পিস পরা। ওই অবস্থায় বোলিং করছি। তো স্যার বলল যে, "ঠিক আছে তাহলে তুমি আজকে থেকে স্পিন বল করো।" তো ওখান থেকেই হচ্ছে আমার স্পিন বল করা শুরু। তো তারপরে হচ্ছে আমি ঐদিন জাস্ট ওইটুকুই প্র্যাকটিস মানে করেছি। করার পর যখন ছুটি হচ্ছে চলে আসবো তখন সারাদিন স্যার জিজ্ঞেস করছে, "সালমা এদিকে আসো। তোমার কি জুতা আছে? গেঞ্জি প্যান্ট আছে?" আমি বলছি, "না স্যার নেই।" পরে উনার একটা দোকান আছে ইন্টার স্পোর্টস খুলনাতে। পরে বলল, "এখানে বসো তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসতেছি।" তো উনি তখন উনার দোকান থেকে তখনকার জুতাগুলো হচ্ছে ছিল যে কাপড়ের একটা জুতা ছিল। হ্যাঁ। ওই জুতাগুলা ছিল। বুট হচ্ছে তলে হচ্ছে তোমার বুটের মতো হচ্ছে ওই যে ফুটবল খেলে যারা জুতা ওইটার মতো ছিল। তো একটা জুতা আর একটা গেঞ্জি, একটা ট্রাউজার আমাকে দিয়ে দিছিল। তো ওইটা পরেই আমি মানে প্র্যাকটিস করতাম। এটাই হচ্ছে ফার্স্ট উনি আমাকে দিয়েছিল। তার আগে বাসা থেকে কখনো জুতা কেনা হয়নি? না, তার আগে তো কখনো চিন্তাই করিনি যে বাংলাদেশ ওমেন্স টিম হবে। আমি তো জাস্ট আমার শখ খেলার জন্য এমনিতেই এমনিতেই আমি বাসায় খেলি। এরকম আর বাসায় তো 3 পিস পরে খালি পায়ে খেলাধুলা করেছি। কখনো তো জুতা পায়ে দিয়ে খেলি নাই। ফর্মালিটি মেইনটেইন না, করতে হয়নি। না। কারণ ওই ধরনের চিন্তাই তো ছিল না। যখন এটা আসছে তখন না এই চিন্তাগুলা সবার ভিতরে আসছে যে না তখন জুতা, ট্রাউজার, গেঞ্জি পরে খেলতে হবে। কোনো শিক্ষক বা কোচ কি আপনাকে বিশেষ কোনো অনুপ্রেরণা দিয়েছিলেন? হ্যাঁ, যে আমার খুলনার কোচ সালাউদ্দিন স্যার এবং ইমতিয়াজ হোসেন পিলু স্যার, তারপর শঙ্কর স্যার এরা হচ্ছে ফার্স্ট আমাদের টিমের কোচ ছিল। তো এরা সবসময় অনুপ্রেরণা এবং আমাকে খুবই অনুপ্রেরণা করতো এবং আমি যখন প্র্যাকটিস শুরু করছিলাম আ তখন মানে জেলা স্টেডিয়ামে প্রত্যেকটা লোক তাকায় থাকতো আমার দিকে। যে কি খেলতেছে? ছেলে না মেয়ে? ছেলেদের থেকেও এত সুন্দর হয়ে ব্যাটিং করে, ফিল্ডিং করে মানে মানে আমার ওটা ছিল একটা ন্যাচারাল গড গিফটেড যেটা বলা হয় ওইটাই ছিল আমার। আচ্ছা, এই যে আপনি ১ম যাচ্ছেন স্টেডিয়ামের দিকে। তো আবার ওখানে গিয়ে এমনভাবে খেলছেন যে সবাই মনে করছে এটা ছেলে না মেয়ে। এরকম কনফিউশন যে তাদের মধ্যে কাজ করত। তো আপনার ওই সময়ের কোনো মজার স্মৃতি আছে যেটা মনে পড়লে এখনো আপনি বেশ নস্টালজিয়া ফিল করেন? উম
ওই সময় বলতে আসলে ফার্স্ট 2007 যখন প্র্যাকটিস শুরু করি আমি, শুক্তারা, জাহানারা, বৈশাখী সবাই। তো ওই সময় আমাদের একটা জেলা খেলা থাকে। ওই সময় 10টা জেলার খেলা হয়েছিল ফার্স্ট। আ সেটা হচ্ছে 2007 এর শেষের দিকে, হ্যাঁ। তো আমার লাইফে হচ্ছে আমি কখনো আমার মাকে ছাড়া ঘুমাইনি। মানে কোথাও বেড়াতে গেলেও আম্মুর সাথেই গিয়েছি এবং আম্মুর সাথে আবার চলে আসছি। আচ্ছা, আচ্ছা। কোথাও রাত কাটাইনি। তো একবার আমার নানির সঙ্গে মানে মিথ্যা কথা বলে আমার নানি নিয়ে গিয়েছিল। যে বলছে সকালে যাবো বিকালে চলে আসবো খালার বাসায়। তো আমি বলছিলাম যে, "আমি যেতে পারি যদি তুমি বিকেলে আসো তাহলে।" বলে, "আচ্ছা ঠিক আছে।" পরে নিয়ে গেছে দুপুরে খাওয়া-দাওয়ার পরে আমারে ঘুম পাড়ায় রাখছে। ঘুমেতে সন্ধ্যার সময় উঠছে। উইঠা এখন আমি বলছি, "নানি চলো বাসায় যাবা না?" বলছে, "না আজকে থাকি।" আমি তো কান্না স্টার্ট করে দিয়েছি। যাক পরের দিন আসছে। তো খেলার মধ্যে হচ্ছে আপনার আমি যখন ফার্স্ট ঢাকায় আমরা যাবো, তো আমি কান্না করতেছিলাম সত্যি কথা। কারণ আমার আম্মুরে রেখে যে আমি কখনো কোথাও যাইনি এক রাত কারণ আর এটা আমি ঢাকায় যাচ্ছি। তো অনেক কষ্ট লাগতেছিল। পরে তারপরেও নিজেকে অনেক মানে আ করে তারপরে গিয়েছি ঢাকায়। যাওয়ার পরে ওখানে ধানমন্ডি ওমেন্স কমপ্লেক্স আছে। তো ওখানে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা ছিল। তো একটা রুমে ১৪ টা মেয়ে। আচ্ছা। তো ওই রুমে হচ্ছে ৪ টা না ৫ টা বেড থাকে। তো তখন হচ্ছে ওই যে আপনার রডের যে বেডগুলা থাকতো না? ওই বেডগুলা ছিল। এখন তো কাঠের হয়তোবা বেড-টেড বানিয়েছে। তো মানে হসপিটালের যে বেডগুলো আগে ছিল ওরকম বেড স্টেনলেস হ্যাঁ, স্টিল হ্যাঁ। তো ওই বেডে মানে এখন ১৪ টা মেয়ে কিভাবে ঘুমাবো? পরে আমরা বেডগুলো একসাথে করছি। করে নিচে একটা জায়গায় ফাঁকা রাখছি। পুরো পরে আমি আর হচ্ছে ওই শুকতারা একটা বেডে ঘুমাইছি। তো ঘুমানোর পরে মানে রাত্রে ঘুমানো অবস্থায় পড়ে গেছে। পড়ে যে গেছে আমি শব্দ পেয়েছি যে কি পড়লো? ও কিন্তু টের পায়নি যে ও নিচে পড়ে গেছে, ও কিন্তু ঘুমাচ্ছে। ও তখন অনেক ছোট। ওর বয়স হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে ও। তখন ওর ১১ বা ১২ বছর চলে এরকম। তো আমার কানে শব্দ আসছে, কি একটা পড়ছে। পরে আমি ঘুরলি দিছি আমি দেখি সুখ নেই। পরে নিচে তাকায় দেখি কি সুখ নিচে ঘুমাচ্ছে। মানে আমি এখনো এই গল্পটা ওকে বলি। আচ্ছা। আ অনেকেরই বলি যে আমার লাইফে মানে ফার্স্ট যে শুক্তারার সাথে আমি এরকম বেড শেয়ার করতে যাই, ও বেডের থেকে পড়ে যায় ঘুমাচ্ছে। তা ও টেরও পাচ্ছে না যে আমি বেড থেকে পড়ে গেছি। আ ছোটবেলার স্বপ্ন আর আজ সালমা কি মিলে যায়? না। কেন? কারণ ছোটবেলায় তো কখনো স্বপ্ন দেখিনি যে ক্রিকেট এই মানে বাংলাদেশ ওমেন্স টিম হবে, সেই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হব আমি। এটা চিন্তাও আসছে কখন? যখন আমি বাংলাদেশে ওমেন্স টিম হয়েছে, যখন আমি বাংলাদেশ টিমে খেলছি, তখন আমার এই স্বপ্নটা আসছে যে আমি যতদিন খেলবো অন্তত আমি দেশকে আ কিছু দিয়ে যেতে পারি। এই স্বপ্নটা আমার ছিল। তারপর যখন আমি ক্যাপ্টেন্সি পেলাম, তখন স্বপ্নটা আরো বেড়ে গেল। যে আমার নেতৃত্বে যে আমি বাংলাদেশকে আমার নেতৃত্বে বড় কোনো ট্রফি একটা এনে দিতে যদি আমি পারি আমি নিজেকে অনেক ধন্য মনে করব। যে না আমি বাংলাদেশের জন্য কিছু করতে পারছি। তো আল্লাহরও অশেষ রহমত যে ২০১৪ সালে ওয়ার্ল্ড কাপে যখন আমাদের বাংলাদেশ হলো টি-20 ওয়ার্ল্ড কাপ সিলেটে। তো তখন আমি ক্যাপ্টেন ছিলাম। তো তখন হচ্ছে আপনার আ আমরা হয়তোবা ৫ ম্যাচে ১ টা জিতেছিলাম। তো ওইখানে ওই টুর্নামেন্টে আ এবং আইসিসি র্যাঙ্কিং এ আমি অলরাউন্ডারে ১ নাম্বারে ছিলাম ১৫-১৬। তো ১৬ সালে আমার ক্যাপ্টেন্সি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তোবা জানি না কেন আমাকে বাদ দিছে আমি জানি না। তো বাদ দেওয়ার পরে আমি টিমে ছিলাম। তো ১৬ সালে ১৫-১৬ হচ্ছে আমি অলরাউন্ডার হিসেবে ওয়ার্ল্ডের ১ নাম্বারে ছিলাম এবং বোলিং র‍্যাঙ্কিং এও ১ নাম্বারে ছিলাম ২ টা পজিশনে। তো থাকার পরে যখন আ ক্যাপ্টেন একজনকে দিল আমার এটা নিয়ে বেশি একটা খারাপ লাগেনি। কিন্তু যখন আবার আমাকে ১৭ সালে আবার দেওয়া হলো লাস্টের দিকে, আ এটা ক্রিকেট বোর্ডই আবার ডিসাইড করে দিয়েছে যে না ওকে আনো। পরে আমাকে আবার দেওয়া হলো তখন মানে আমার মধ্যে একটা আসলো যে ১৮ সালে আমাদের এশিয়া কাপ আছে। তো এটার প্রস্তুতি ওইভাবেই আমাদেরকে নিতে হবে যে আমরা এশিয়া কাপটা যাতে চ্যাম্পিয়ন হতে পারি। তো আল্লাহর রহমতে আমি এনে দিতে পেরেছি এবং ওই ১৮ সালেই আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম।
তো ওই সময় একটা জিনিস আমি আমাদের মেয়েদেরকে বলেছিলাম যে, "দেখো, ইন্ডিয়ার সাথে ফাইনাল ম্যাচ ছিল।" তো আমি বলেছিলাম একটা কথাই যে, "ইন্ডিয়া লাস্ট ৬ বারের চ্যাম্পিয়ন। আমাদের কিন্তু হারানোর কিছু নাই। কিন্তু ওদের হারানোর অনেক কিছু আছে। কারণ লাস্ট ৬ বছরের চ্যাম্পিয়ন ওরা। তাহলে ওদের হারানোর অনেক কিছু। ওরা চাইবে আমরা চ্যাম্পিয়ন কন্টিনিউ ধরে রাখি।" জাস্ট এই কথাটাই আমি আমাদের মেয়েদেরকে বলেছিলাম যে, "তোমরা ফ্রি খেলো, তোমাদের মতো করে খেলো। কারণ হারানোর আমাদের কিছু নেই। কিন্তু পাওয়ার অনেক কিছু আছে। কিন্তু ওদের হারানোর ভয় আছে। আমাদের হারানোর ভয় নেই।" তো এটাই হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া যে না আমি দেশকে আমি আমার নেতৃত্বে কিছু একটা এনে দিতে পেরেছি। এবং এই খেলাটা অনেক দেখেছেন কিনা আমরা জানি না। ১ বলে ২ রান ছিল। তো এই খেলাটা কিন্তু আপনার মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাই সবাই মিরপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমে বসে তারা দেখেছিল। আচ্ছা। আ আমি আর জাহানারা ব্যাটিং করতেছিলাম। জাহানারা স্ট্রাইকে ছিল, আমি নন স্ট্রাইকে ছিলাম। আর মাঠে অনেক দর্শক ছিল। আর সেটা হচ্ছে মালয়েশিয়া ছিল এই ম্যাচটা, টুর্নামেন্টটা। তো ওখানে আসলে ওইভাবে মানে ছিল না যে দর্শকরা মাঠে ঢুকতে পারবে না এরকম ছিল না। সাধারণত ঢোকে না কিন্তু আমরা ওই ২ রান নেওয়ার পরে পুরা দর্শক ঢুকে গেছে। মানে আমরা ২ জনই হারাই গেছি দর্শকের ভিতরে। হ্যাঁ? তো তারপরে হচ্ছে আমরা যা খুঁজে-টুজে আমরা একসাথে হইলাম। হওয়ার পরে মানে ওখানে যখন আপনার ট্রফিটা দেয় তখন মানে মানে আমার নিজের কাছেই মানে সত্যি কথা এখনো আমার কাটা লোম দাঁড়ায় যাচ্ছে যে মানে এতটাই আনন্দ লাগছিল যে না আমরা অন্তত কিছু একটা আমাদের দেশকে আমরা দিতে পেরেছি ওমেন্স টিম। আ আর ওই ভিডিওটা যেটা সাকিব ভাইরা দেখতেছিল, মাশরাফি ভাইরা ড্রেসিং রুমে বসে, ওই ভিডিওটা আমাদের আগে পুরো বাংলাদেশ পৃথিবীর মানুষ দেখে ফেলেছে। মানে ওনরা যে উৎসব করতেছিল আনন্দতে যে ওই ভিডিওটা আবার ওনরা রুমে বসে করেছে। ওই ভিডিওটা ওনরা আবার মানে ছেড়ে দিয়েছে। পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখে ফেলেছে অথচ আমরা দেখিনি। আমরা শেষ-টেস করে যখন গাড়িতে উঠেছি তখন আমরা দেখেছি যে ভাইয়ারা এরকম উল্লাস করতেছে। সবাই। আমারই গা শিউরে গেছে। হ্যাঁ, তো তারপরে আমরা যখন আসতেছি সে সময় রোজা ছিল। আমরা যখন এশিয়া কাপ চ্যাম্পিয়নের রোজা ছিল। তো আমাদের আসার আগেই বলেছিল যে শেরাটনে মানে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট শেরাটনে চলে যেতে হবে। ওইখানে হচ্ছে ইফতার পার্টি আছে। ওখানে মানে ছেলেদের টিমের সবাই সাকিব, মাশরাফি, মুশফিক ভাই, রিয়াদ ভাই মানে আগের যারা ছিল সবাই থাকবে ওখানে। তো আমরা এয়ারপোর্টে নামার পরে আমরা ব্যাগও নিইনি। আমাদের বলছে তোমরা চলে যাও। গাড়িতে করে এসে চলে যাও। তো আমরা বাসে করে যখন আসছি শেরাটনে নামবো, ট্রফিটা হচ্ছে আমার হাতে। আমি ফার্স্টে নামবো। তো বাসের গেটের কাছে মুশফিক ভাই দাঁড়িয়ে আছে মানে ট্রফিটা ধরার জন্য। মানে এতটাই ভালো লাগতেছে যে না ভাইয়ারাও প্রাউড করতেছে যে আমরা একটা ট্রফি পেয়েছি। তো আমি জাস্ট ট্রফিটা ধরে ভাইয়ার হাতে দিলাম। ভাইয়া যে এত খুশি হয়েছে ওই খুশিটা আসলে মানে বলে বোঝানো যাবে না কাউকে যে আসলে ওই আনন্দটা কি ছিল। তো আল্লাহর অশেষ রহমত যে আসলে আমি যেটা করছিলাম আল্লাহর কাছে দোয়া চাইছিলাম যে আমার নেতৃত্বে বড় কিছু দিতে চাই তো সেটা আমি বাংলাদেশকে দিতে পেরে অনেক নিজেকে অনেক প্রাউড মনে হয় যে না আমি বাংলাদেশকে কিছু দিয়েছি। বাট হয়তোবা আরো কিছু দিতে পারবো এখনো ইনশাল্লাহ। যেহেতু এখন আমি সিলেক্টর হয়েছি অবশ্যই এখানেও অনেক কিছু দেওয়ার আছে। আমাদের ছোটবেলার সালমাকে আপনি কি বলতেন এখন যদি দেখা পেতেন? ছোটবেলার সালমা তো এখন এই যে এখানে। এখানে তো ঠিক আছে বাট তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলার থাকলে? না আসলে ছোটবেলার সালমা আর এখনকার সালমা অনেক ডিফারেন্ট। আ যেহেতু আমি আগেও বলেছি যে ছোটবেলায় আমি পড়াশোনায় ফাঁকি দিতাম। তো ছোটবেলার সালমাকে বলব যে পড়াশোনাটা যাতে ঠিকঠাক করে করতে পারে ইনশাআল্লাহ নেক্সট টাইম। আমরা বিচার দিয়ে দিচ্ছি খুব ভালো করে। আ আপু এই যে ১৪-১৫ সালে আপনি বললেন যে আপনি আইসিসির নাম্বার 1 এ গেছেন। আমরা সবাই যেটা জানি যে আমাদের নাম্বার 1 ক্রিকেটার সাকিব আল হাসান। অলরাউন্ডার বললেই তাকেই আমরা এক নামে এক সবাই নামে চিনি। সবাই তো চেনে। মেয়েদের ক্রিকেটে এরকম ১ নম্বরে যাওয়া চারটিখানি কথা না। বিশাল একটা পাওয়া। এটা অন্যদের জন্য কিরকম অনুপ্রেরণাদায়ক ছিল বা আপনার নিজের অনুভূতি কি ছিল? না, তখন তো আসলে খুবই অনুভূতি ভালো ছিল। এটা স্বাভাবিক। কারণ আমাদের বাংলাদেশ টিমের একমাত্র সাকিব ভাইই অলরাউন্ডার পারফরম্যান্সে সবসময় ১ নাম্বারে ছিল। যতদিন সে বাংলাদেশ টিমের হয়ে খেলেছে, তাকে কেউ ১ নাম্বার থেকে নামাতে পারেনি। বাট আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ১৪-১৫ সালে আমি আ ১ নাম্বারে ছিলাম।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই ভালো লেগেছে, কারণ যে সাকিব ভাইয়ের পাশাপাশি যে আমাদের মেয়েদেরও আমরা যেহেতু হতে পেরেছি, বাট আমাদের কিন্তু তখন খুবই কম খেলা হতো। তো এই কম খেলার মধ্যেও কিন্তু র্যাঙ্কিংয়ে আসাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। বাট হয়তোবা যদি আমাদের ছেলেদের মতো কন্টিনিউ খেলা হতো, হয়তোবা আমি র্যাঙ্কিংটা আরো ধরে রাখতে পারতাম। বাট এটা যখন বাংলাদেশে নরেন্দ্র মোদী আসছিল এর মাঝখানে, ওই সময়টা, তখন হচ্ছে আমার বিলবোর্ডে ছবি ছিল, এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় ছিল। তো উনি যখন এয়ারপোর্ট থেকে নেমে গাড়িতে আসতেছিল, তখন উনি ওই বিলবোর্ডে দেখেছিল যে বাংলাদেশে সালমা খাতুন র্যাঙ্কিং 1-এ আসছে। তো ওনার ওই একটা অনুষ্ঠানে উনি বাংলাদেশে এই কথাটা বলেছিল যে হ্যাঁ, বাংলাদেশে ক্রিকেটে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক ভালো করছে, যে সালমার মতো মেয়ে সাকিবের পাশে এরকম ১ নাম্বার হয়ে আসছে। তো এটা আমি কিন্তু নিজের কানে শুনিনি, বাট এটা বলেছে উনি। বাট এটা আমাকে এক সাংবাদিক সাথে আমাকে ফোন দিয়ে বলছে যে, "আপু জানেন, নরেন্দ্র মোদী আপনার কথা এটা বলতেছে।" মানে শুনে আমার এতটাই ভালো লাগছে যে না, অন্য একটা দেশের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের একটা মেয়ে বা একটা ছেলের নাম নিচ্ছে। এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের দেশের জন্য। বেশ ভালো। প্রথম পেশাদার ক্রিকেটে কিভাবে আসলেন আপনি? ওই যে ১ম এই বলেছি আমি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি। তো ওই খেলা দেখেই আমি শিখেছি। আমাকে কেউ হাতে ধরে খেলা শেখায়নি। তো আমার বাসা থেকেই আমি একা ওই খেলা দেখতাম, আর ওই ব্যাট বানিয়ে নারকেল গাছের ডাগর দিয়ে এটা দিয়ে ব্যাট বানাতাম। তখন ওইটা দিয়েই খেলতাম, টেনিস বল দিয়ে। তখন তো ক্রিকেট বল দিয়ে আমরা কখনো খেলিনি বাসায়। সবসময় টেনিস বল, 5 স্টার বল দিয়ে খেলতাম। ওই আসার মাধ্যমটা কি ছিল? মানে হুট করে তো একজন চাইলে যে হ্যাঁ, মাধ্যমটা ছিল এটাই হচ্ছে জানতে আমি চাচ্ছি। বাসায় খেলতাম। তো আমি জানতাম না যে খুলনায় একটা মেয়েদের টিম করা হচ্ছে। তো আমি জানছি তাও ১ সপ্তাহ পরে। তাও হচ্ছে আমি দাদাবাড়ি গিয়েছিলাম, আমি আর আমার ছোট ভাইটা। মানে তখন হচ্ছে আ লঞ্চে করে যেতে হতো আচ্ছা। দাদাবাড়ি। আ তো লঞ্চে সকালে উঠে আমরা গিয়েছি, আমি আর আমার ছোট ভাই, আর ওই সাইড থেকে আমার চাচাতো ভাই আমাদের নামিয়ে নিয়েছে। তো বিকেলে যেয়ে পৌঁছাইছি, আ রাত্রেবেলা ফোন আসছে। মানে এর ভিতর হচ্ছে আমার মামাতো ভাই আছে সবুজ, ওর একটা ফ্রেন্ড আছে মইন নাম। ও খেলাধুলা করে। তো ও আবার দেখছে ওই খুলনা স্টেডিয়ামে মেয়েদের প্র্যাকটিস হচ্ছে। ও আবার সালাউদ্দিন মামারে বলছে যে, "স্যার এরকম সালমা তো আছে, তাহলে ওকে নিয়ে আসেন।" মামার আবার মনে নেই। পরে ও বলার পরে বলছে, "স্যার তাহলে মইন তুমি একটু খবর দাও ওকে।" পরে ও কি করছে, আমার এই মামাতো ভাইকে বলছে। তো মামাতো ভাই এসে আবার আম্মুকে বলছে। ও বলে নাই, ও বলতে ভুলে গেছে। পরে মইন আবার ওই আমার মামাতো ভাইকে বলতেছে, "তুই কি ফুপুকে জানাইছিস বা সালমাকে জানাইছিস যে এরকম মেয়েদের প্র্যাকটিস আছে?" বলছে, "দোস্ত আমি তো ভুলে গেছি।" পরে ওই মইনই আবার আমার বাসায় গেছে। যেয়ে সন্ধ্যার পরে যেয়ে আম্মুকে বলতেছে, "ফুপু এরকম সালমা কই?" তো বলছে, "কেন? কি হইছে?" তো বলছে, "ফুপু ওরে দরকার, এরকম খুলনায় মেয়েদের ক্রিকেট হচ্ছে, এরকম সালাউদ্দিন স্যাররা করাচ্ছে, তো ওর কথা বলেছি আমি।" তা আম্মু বলছে যে, "ও তো ওর দাদাবাড়ি গেছে।" তা হচ্ছে ওরে একটু ফোন দেন, ফোন দিলে ওরে আসতে বলেন। পরে আম্মু ফোন দিছে, আমাদের তখন ফোন নেই, আমার ওই চাচাতো ভাইকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে এই ব্যাপার। আমি বলছি আমি আর থাকবো না, আমি চলে যাব। আমার এখন যাইতে হবে। হ্যাঁ, আমি এখন চলে যাব। এখন ভাইয়া বলতেছে, "তুই এখন যাবি? আসলামই মাত্র।" আমি বলছি, "না, আমি আর থাকবো না এখানে। আমি বাসায় যাব, আমাকে উঠাই দাও।" কেন ওই রাত্রে তো আর লঞ্চ নেই। পরের দিন সকালে ওই আমার এই চাচাতো ভাই বলতেছে মাকে যে ও তো থাকতে চাচ্ছে না। মামু বলছে, "ওকে তুই রাখতেও পারবি না। তুই সকালবেলা ওকে উঠাই দে। ওর বড় ভাই এখান থেকে নামায় নিবে নে, সমস্যা নেই।" পরে সকালবেলা উঠে আসছি। সারাদিন তো এখানেই গেল। ওইদিন আর যাওয়া হয় নাই। পরের দিন হচ্ছে দুপুরে হচ্ছে প্র্যাকটিস হয়। তো আমার ওই মামাতো ভাই পরে ও আমাকে ঐদিন পরের দিন নিয়ে গেছে। ওই যে 3 পিস পরে গিয়েছি আমি। যাওয়ার পরে ওখানে যায়ে দেখি তখন এই শুকতারা, জাহানারা, বৈশাখী, সোহেলি, রানু অনেক মেয়েরা। এরা আবার বাস্কেটবল খেলতো। এই বাস্কেটবল থেকে মানে ওরা ক্রিকেটে আসছে। মেলা মানুষ ওখানে তখন দেখলাম। পরে আমি গেলাম। যাওয়ার পর ওই যে স্যার সালাউদ্দিন স্যার বলল যে, "কি করো?" তখন আমি বললাম, "আমি বোলিং সবকিছুই করতে পারি।" তো বলছে, "পেস বল করো না স্পিন বল করো?" তো আমি বলছি, "আমি দুটোই করতে পারি।" তো বলছে, "তাহলে তুমি ৩ টা স্পিন বল করো, ৩ টা পেস বল করো।" তো ওনাটা একটা ম্যাডাম ছিল।
উনি আমাকে ওনাটা সেফটি পিন দিয়ে মেরে দিল। পরে আমি বল করলাম। বল করার পরে দেখার পরে স্যার বলতেছে, "তাহলে তুমি পেস না স্পিনই করো।" তো ওইখান থেকেই আমার হচ্ছে স্পিন বল করা স্টার্ট। সালাউদ্দিন স্যারই ওখান থেকে আমাকে স্পিন করানো শুরু করলো। ওই হচ্ছে ফার্স্ট ওইদিন আমি জাস্ট অতটুকুই করেছি। পরে উনি আমাকে ওই যে ড্রেস দিল, দেওয়ার পরে পরের দিন থেকে আমি ফুল প্র্যাকটিস স্টার্ট করলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তো সবাই দেখে খুবই মানে অবাক যে একটা মেয়ে এত সুন্দর খেলতে পারে। সবকিছুতেই পারফেক্ট। তো একটা ছেলেও এত সুন্দর করতে পারে না। তো এখান থেকেই আসলে স্টার্ট আমার আসলে। প্রথম সিলেকশনের অভিজ্ঞতাটা কিরকম ছিল? ওখানে আমরা যারাই ছিলাম আ সবাই খুব ভালো ছিল মোটামুটি। তো সিলেকশন তো একটু ভয় থাকেই সবার ভিতরে যে যেহেতু টুর্নামেন্ট আছে জেলা খেলার। তো সেক্ষেত্রে আ একটু ছিল বাট তারপর নিজের প্রতি কনফিডেন্স ছিল। আর যারা ছিল তাদের থেকে আমি তারা খুব ভালো ব্যাটিং করত। আমি করতাম। মোটামুটি ছিল যে আমরা থাকবো টিমে। তো সেই হিসেবেই মানে প্র্যাকটিস করতাম। আর ওইটা নিয়ে আমি সত্যি কথা বলতে এগুলা নিয়ে আমি কখনো চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম আমি মাঠে নেমেছি, আমি প্র্যাকটিস করব, খেলবো, যা হবে, হবে। আমি খেলার মালিক, আমি খেলবো। হ্যাঁ, পরেরটা পরে। পরেরটা পরে। আমার ওইটা নিয়ে কখনোই চিন্তা থাকতো না। প্রথম জাতীয় দলে ডাক পাওয়ার মুহূর্তটা কেমন ছিল? খুবই ভালো ছিল। আ আসলে ১ম আমরা যখন ক্যাম্পে ডাক পাই, আ জেলা খেলার পরে ওখানে আমার একটা 100 ছিল। আ আমরা রানার আপ হয়েছিলাম খুলনা ডিভিশন। তো ওখানে মানে যখন ন্যাশনাল টিমে ক্যাম্পের জন্য ডাক পেলাম, মানে খুবই ভাল লাগছে। আমাদের খুলনারই অনেকগুলো আমরা ডাক পেয়েছি। আমি, জাহানারা, সুপ্তারা অনেক ৬-৭ জন আমরাই খুলনার ডাক পেয়েছি। তো তখনই হচ্ছে ওই জাফরুল এহসান স্যার আমাদের ফার্স্ট কোচ হিসেবে থাকেন। তখন আমাদের ট্রেনার বা ফিজিও এরা কেউই ছিল না। একটা ডক্টর ছিল লিপি আপা। তো এই ধানমন্ডি ওমেন্স কমপ্লেক্সে আমাদের ১ম এ স্টার্ট হয়। আর সবকিছুই এহসান স্যারই করাইতো। এখন যেরকম একটা টিমের সঙ্গে ট্রেনার আছে, ফিজিও আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, হেড কোচ আছে এবং আ বোলিং কোচ আছে, স্পিন বোলিং কোচ, পেস বোলিং কোচ, ভিডিও অ্যানালাইসিস কিন্তু তখন কিছুই ছিল না। ২০০৭ এ যখন আমরা শুরু করি, শুধুমাত্র এহসান স্যার একটা লোকই ছিল। এখানে একটা ঘটনাও আছে। আ সেটা বলি আমি। সেটা হচ্ছে যে ফার্স্ট যখন আমরা মালয়েশিয়া ট্যুর করব, তো ওই ধানমন্ডি ওমেন্স কমপ্লেক্সের এরিয়ার ভিতরে আবার কিছু গাছ লাগানো আছে। আ তো ওইখানে আমরা একটা ম্যাচ খেলতেছিলাম। মানে সিলেকশনের আগে মানে ম্যাচ খেলাচ্ছে যে সিলেকশন করতে হবে স্যারের। তো ওই সময় মানে আমি ফিল্ডিং করতে যাই একটা বাউন্ডারি সেভ করতে যেয়ে আমি গাছের সাথে বাড়ি খেয়েছিলাম। মানে ব্যালেন্স রাখতে পারিনি। তো আমার এখানে ঠোঁট ফেটে গিয়েছিল। তো ফেটে গেলে আমি শুয়ে পড়েছিলাম। পড়ার পরে তার কয়েকদিন পরেই সিলেকশন দিবে। তো পড়ে যাওয়ার পর আমাকে ধরে সবাই উঠায়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। এই ডক্টর লিপি আপা ছিল। উনার হসপিটালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার ৩ টা সেলাই লাগছিল। তো এখন ওই সেলাই লাগার পরে আমাকে আবার নিয়ে আসছে। হোস্টেলে আসার পর আমি ছিলাম। তো আমাকে ২ দিন প্র্যাকটিস করতে নিষেধ করছে এহসান স্যার যে, "বেটা তোমার প্র্যাকটিস করতে হবে না।" এখন আমার ওই রুমে বসে থাকতে আর ভাল লাগতেছে না। ২ দিন হয়ে গেছে এবং আমি খেতে পাচ্ছিলাম না। আমার কলিগরা খুবই আমাকে হেল্প করছে ওই সময়টা। এবং আমি যে বাসায় কথা বলতাম ফোনে, তো ওই সময়টা আমি মানে কথা বলতে পারছিলাম না। তারপরেও আমার কলিগরা খুব করে বলছে যে, "আন্টির সাথে একটু কোনো রকম কথা বলো, নইলে আন্টি তো টেনশন করবে। কারণ আন্টি যদি জানে তোমার ঠোঁট ফেটে গেছে তাহলে অনেক টেনশন করবে এবং দেখা যাচ্ছে কিছু একটা হতে পারে।" ওরা আমাকে সুজি রান্না করে, জাউর মতো ভাত রান্না করে চামচ দিয়ে খাইয়ে দিত। খুবই হেল্প করত। তো ২ দিন হয়ে গেছে এভাবে। তো আমার রুমে বসে ওরা প্র্যাকটিস করে আমি ওই রুমের বারান্দায় বসে দেখতাম। তো আমার আর ভাল লাগতেছে না। পরে ৩ দিনের দিন আমি নেমে আসছি। রুম থেকে নিচে আসছি। আসার পরে স্যার আমাকে তো বকা দিছে। "বেটা তুমি কেন নিচে আসছো?" "স্যার আমার ভাল লাগছে না। রুমে আমি প্র্যাকটিস করি।" "তোমাকে বলছি না প্র্যাকটিস করতে হবে না? তুমি যাও রুমে যাও, রেস্ট নাও।" কিন্তু তার ২ দিন পরে কিন্তু আবার সিলেকশন দিবে। এখন ওইটাও একটা মাথায় প্রেশার রইছে।
কিন্তু এদিকে আবার আমার কলিগরা বলে, "তোমার এত টেনশন নাই, তুমি টিমে থাকবা।" আমি বলি, "টিমে থাকবো, এখন এই সিলেকশন দেবে, এই টাইমটাই প্র্যাকটিস করতে পারছি না। একটা তো টেনশন থাকেই, যেহেতু ন্যাশনাল টিমে সিলেকশন করবে।" পরে ওই কয়দিন আমাকে প্র্যাকটিসই করতে দেয়নি। কিন্তু সিলেকশনে স্যার আমাকে রেখেছে। কারণ তার আগে যে আমার প্র্যাকটিস দেখছে উনি, তাতেই উনি বুঝে গেছে যে এ কেমন, একে দিয়ে হবে। তো সিলেকশন দেওয়ার পরে আমরা মালয়েশিয়া যাই। ওখানেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওখানেও আমার ভালো খুব পারফরম্যান্স ছিল। পরে ওখান থেকে আসার পরে মানে আমরা কিছুদিন ছুটির জন্য যাই। তো মালয়েশিয়া হচ্ছে আপনার হংকং একটা টিম ছিল। ওরা মানে এত কনফিডেন্স, ওভার কনফিডেন্স ওরাই চ্যাম্পিয়ন হবে। আমাদেরকে ইগনোর করছিল। পরে আমরা আমরা বলছি, ওরা যা খুশি করুক, আমরা আমাদের খেলাটা খেলে আমরাই জিতবো। ওরা যে টিম আমরা জানি। পরে আমরাই জিতেছি। জিতার পর ওদের ক্যাপ্টেনের মাথার উপরে ওই যে বড় আইস ব্যাগ আছে না, আইস ব্যাগ দিয়ে রাখছে। মানে কি হলো? পাত্তাই দেয়নি তারা। আমরা তো পাত্তাই দিইনি ওদেরকে। আর ওরা তো ওভার কনফিডেন্স যে ওরা জিতবেই। তো ওরা আবার কি করলো? আমাদের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করছে যে ওরা বাংলাদেশে আসবে খেলতে আমাদের সাথে। তো ওখানে খেলে স্বাদ মিটেনি। হ্যাঁ, ওখানে খেলে ৭ মিনিট। আচ্ছা ঠিক আছে আসুক। তো আমরা চ্যাম্পিয়ন হয়ে আসলাম। পরে ওখান থেকে আসার পরে কিছুদিন ছুটি গেল। ২০০৮ সাল পড়ে গেল। ওই ৮ সালে হচ্ছে ওরা আসবে। আচ্ছা। তখন হচ্ছে মানে আমাকে ক্যাপ্টেন্স দাও। করা হবে। হ্যাঁ, আমি কিন্তু জানি না। আচ্ছা। তো ওই যে নিয়ে গেল স্যার। হ্যাঁ, ওই যে স্যার নিয়ে গেল। ওইখান থেকেই হচ্ছে আমি ক্যাপ্টেন কন্টিনিউ ১৫ সাল পর্যন্ত ছিলাম। তারপরে হচ্ছে ওই ১৬ সালে জাহানারাকে দিয়েছিলাম। জাহানারাকে দেওয়ার পরে ১৭ সালের লাস্টের দিকে আবার আমাকে দিয়েছে। এবং আমার ফার্স্ট ক্যাপ্টেন্সিতেও কিন্তু আমি ওই হংকংয়ের সাথে ৫টা ওডিআইতে আমরা সিরিজ জিতেছি। ওদের হোয়াইট ওয়াশ করে দিয়েছি। এই যে ন্যাশনাল টিমে আপনি খেলা শুরু করবেন, সেই মুহূর্তে ১ম যে জার্সিটা আপনি গায়ে জড়ালেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আয়নার সামনে দাঁড়িয়ে সে সময় সালমাকে কি বলছিলেন? না, যখন ফার্স্ট জার্সিটা আসলে পেয়েছিলাম, মানে ১ম এই আগে জার্সি পেয়ে ছবি তুলেছি। আচ্ছা। তারপর গায়ে দিয়ে ছবি তুলেছি। মানে বাংলাদেশ টিমের একটা জার্সি গায়ে দেওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার। সবার কপালে কিন্তু আসলে হয় না। তো আল্লাহ পাকের ইচ্ছায় আমার ভাগ্য হয়েছে। খুবই আনন্দিত ছিলাম আসলে তখন। এখনো যতদিন খেলেছি নতুন ড্রেস পেলেই কিন্তু আমরা সবাই ছবি তুলি। ড্রেসটা আগে একটু পরে দেখি, পরে যে সাইজ-টাইজ ঠিক আছে কিনা। তো তখনও কিন্তু আমরা ছবি তুলি। কারণ প্রত্যেকটা সিরিজের আগেই একটা করে নতুন ড্রেস দেয় আমাদের। সেটা প্র্যাকটিস ড্রেস হোক, গেম ড্রেস হোক। ডিফারেন্ট ডিজাইন থাকে। এই কারণেই আমরা এখনো আনন্দ করি। কারণ বাংলাদেশ ড্রেসটা আসলে মানে ওই যে বললাম, সবার কপালে আল্লাহ লিখে নাই। তো ওটা আসলে পাওয়াটা খুব ভাগ্যের বিষয়। তো এখানে আরেকটা কথা বলি, আমরা যারা ফার্স্ট ক্রিকেট শুরু করছি ওমেন্স টিম, কেউ কিন্তু আমরা ডেবু হইনি। আমরা নিজেরাই ডেবু। আর এখন যারা নতুন ঢোকে তাদের ডেবু হয়। মানে ক্যাপ পরাতে হয়। এটাকে বলে ডেবু। আমরা কিন্তু হইনি। আমরা একারাই ডেবু হইছে। তো ২০১২ সালে আমাদের ফার্স্ট খেলা হয়। তো ওখানেও আমি ক্যাপ্টেন ছিলাম। ওডিআই স্ট্যাটাস যখন পাই। তো ওই সময়টা হচ্ছে মানে ম্যাচের দিন মানে শুকতারা বোলিং করতেছে, আমি স্লিপে ক্যাচ ধরতেছি। মানে ওর বলে। আবার আমি বোলিং করতেছি, ও স্লিপে ক্যাচ করতেছে। মানে আমরা ২ জনেই ভাগাভাগি করে উইকেট নিচ্ছিলাম। ও ৫ টা আমি ৫ টা। এভাবে মানে এইটাই হচ্ছে ফার্স্ট ক্যারিয়ারের আমার যে ইন্টারন্যাশনাল ম্যাচে যে আমরা ও ৫ টা উইকেট পেয়েছে, আমি ৫ টা উইকেট পেয়েছি। এবং মানে খুবই দেখার একটা বিষয় ছিল যে ও বল করতেছে, আমি ক্যাচ ধরতেছি ওর বলে, আমি বল করতেছি, ও ক্যাচ ধরতেছে আমার বলে। ২ জনেই উইকেট নিচ্ছে ২ সাইড থেকে। ১ম উইকেট নেওয়ার অনুভূতি কেমন ছিল বা গল্পটা কি ছিল? আসলে উইকেট পেলে তো সবসময় ভালো লাগে, আনন্দ সেটা তো লাগে। লাগেই। আর ১ম উইকেট বলতে কি আসলে আমার একটা ছিল যে আমি হচ্ছে নিউজিল্যান্ডের যে ক্যাপ্টেন আছে ওর উইকেট নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। এবং ইংল্যান্ডের একটা ব্যাটসম্যান আছে, আ ওর উইকেট নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তো ওদের সাথে যখন আমরা ফার্স্ট ম্যাচ খেলেছি, আমিই উইকেটগুলো পেয়েছি। এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া ছিল আমার। আচ্ছা। যে আমি যে টার্গেট ওয়ার্ল্ড কাপেই পেয়েছিলাম। যে টার্গেট নিয়ে আমি খেলেছি ওই টার্গেটেই আমার পূরণ হয়েছে। আমার আশা ছিল যে ওদের ২ টা উইকেট আমি নিব। তা আমিই নিয়েছিলাম। জীবনের ১ম ব্যর্থতা বা সবচেয়ে বড় ব্যর্থতা কি ছিল?
সবথেকে বড় ব্যর্থতা? ব্যর্থতা বলতে আসলে ব্যর্থতা কিছু না। আমি একটা টুর্নামেন্টে মানে নিজে খুব কষ্ট পেয়েছিলাম কোচের কথায়। ব্যর্থতা এটা আমি বলব না। সেটা হচ্ছে আ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইতে আমরা স্কটল্যান্ডে গিয়েছিলাম। তো আমি কোচের নামটা বলতে চাচ্ছি না। আমি একটা ম্যাচে একটু খারাপ বোলিং করেছিলাম। আচ্ছা। তো টিম মিটিং এ উনি মানে সবার সামনে আমাকে অপমান করেছিল। তো আমার খুব লেগেছিল। আমি কান্নাও করে দিয়েছিলাম। আ মানে কেউ আজ পর্যন্ত কোনো কোচ আমাকে এরকমভাবে বকা দেয়নি। কিন্তু সে দিয়েছিল। তো আমার খুব কষ্ট লাগছে। বাট আমি উনাকে একটা কথা বলছিলাম, উনাকেও বলি নাই। আমার ম্যানেজার আমার কান্না দেখে বলতেছে, "সালমা মন খারাপ করিস না।" আমি বলতেছি, "ভাইয়া, আমি তো সবসময় ভালো করি। একটা দিন খারাপ যেতেই পারে।" কিন্তু উনি আমাকে আলাদাভাবে বলতে পারত। আমি একটা সিনিয়র মেয়ে। তো উনি ওটা না করে উনি সবার সামনেই আমাকে বলতেছে, "থাক সমস্যা নাই, তুই পারবি আমি জানি।" বলছি, "ঠিক আছে ভাইয়া।" তো নেক্সট ম্যাচের দিন আমি উনাকে মানে কিছু বলি নাই। আমি জাস্ট উনাকে প্রমাণ করছি যে আমি কি পারি। খেলা দিয়ে উনাকে আমি উনার মুখটা বন্ধ করছি। যে আমার একটা ম্যাচ খারাপ হয়েছে তার জন্য আপনি আমাকে বকা দিছেন। পরের ম্যাচে আমি ৪ উইকেট মারছি। ৫ রান না ৬ রান দিছিলাম ৪ ওভারে। তো জাস্ট আমি উনার দিকে এরকম তাকাইছিলাম। তখন আমি কিছু বলেনি? না আমি আজ পর্যন্ত ক্রিকেটে কোনো কোচ বা কেউ কিছু বললে আমি কখনো বলি না। আমি পারফরম্যান্স দিয়ে তাকে ওইটার জবাবটা কাজেই দিছি। প্রমাণ করে। কাজেই প্রমাণ করে দিছি যে আমি সালমাই পারি। হ্যাঁ, ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান বলেন, সেরা বোলার বলেন, সবসময় ভালো দিন যায় না। খারাপ দিন যাবেই। সবারই। বাট ভালো সময় যারা পাশে থাকে, খারাপ সময় কেন থাকে না তারা পাশে? উনাকে যদি কিছু বলার থাকতো, কি বলতেন? না, উনি টিচার মানুষকে আসলে কিছু বলা যায় না। সে অবশ্যই আমার ভালোর জন্যই বলেছে। তো সেক্ষেত্রে আমি তাকে কিছুই বলব না। এই যে আমরা জানি আপনি খুব আশাবাদী মানুষ। কখনো হাল ছেড়ে দেওয়ার চিন্তা আসে নাই আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝছি। তারপরেও যদি আমাদের অজান্তে এমন কোনো ঘটনা থাকে যেটার পরিপ্রেক্ষিতে আপনার মনে হয়েছিল যে আমি আর পারব না, আমি ছেড়ে দিব। এমন কোনো ঘটনা আছে? না এরকম কোনো ঘটনা নেই। আ আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি এরকম কোনো ঘটনা নেই আমার। একটা ঘটনা আ আ আছে সেটা হচ্ছে ছেড়ে দেওয়ার না। সেটা হচ্ছে আমি ২০০৮ এ যখন ফার্স্ট আমরা এশিয়া কাপ খেলতে যাই শ্রীলঙ্কায়। মানে এটা হচ্ছে আমার কষ্টের কথা আসলে সত্যি কথা যেটা। তো তখন হচ্ছে এসান স্যার আমাদের টিমের কোচ। ফার্স্ট শ্রীলঙ্কায় যাই। তো তখন ফার্স্ট ম্যাচটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে। আচ্ছা। শ্রীলঙ্কায় ডাম্বুল্লা মাঠে। তো ম্যাচের আগে তো আমরা ওয়ার্ম আপ করতে নামি। তো ওয়ার্ম আপ করতে নেমেছি। তো সফট বল আছে। ওই বল দিয়ে আমরা গ্রাউন্ডে মানে ৫-৫ খেলতেছি। তো এই ৫-৫ খেলতে যেয়ে মানে ওই বলটা আমার পায়ের নিচে পড়ে আমার অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছিল। মানে তখন অলরেডি আমার টিম লিস্ট দেওয়া হয়ে গেছে। তাই? টসে যাওয়ার কিছুক্ষণ আগে। পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে স্যার বলতেছে, "বেটা কি হয়েছে?" স্যার একটু মনে হয় পাটা অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছে। বলছে, "তাহলে ড্রেসিং রুমে যাও।" তো ওই যে বললাম আমাদের ওই সময় কোনো মানে ফিজিও ছিল না, ডক্টর ছিল। তো ওই লিপি আপা হচ্ছে আমাকে ড্রেসিং রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে ওখানে আইস দিই। আইস দেওয়াটার পরে মানে স্যার বলতেছে, "বেটা কি করবা? খেলবা না?" বলছি, "স্যার আমি খেলবো, কোনো সমস্যা নেই।" তো আমি জুতা-টুতা পরে আবার আসলাম এবং ম্যাচ খেলেছি। ৫০ ওভার ফিল্ডিং করেছি, ব্যাটিং করেছি। আমি 50 মেরেছি, আমরা ম্যাচ হেরে গেছি। কিন্তু কেউ বুঝতেও পারেনি যে আমার পায়ে ব্যথা আছে। মাঠে কখনো সেটা আমি দেখাইওনি যে আমি ইনজুরি। তো যখন শেষ করে আমি বের হইছি, বেরোনোর পরে যখন আমি জুতা-মোজা খুলেছি, তখন আমার পা ফুলে এরকম হয়ে গেছে। তো আমার কলিগরা ওরা আমাকে কোলে করে নিয়ে বাসে উঠাইছে এবং তখন হচ্ছে সাতিরা জাকির জেসি ছিল। আ এখন ও আম্পায়ারিং করে। তো ও আমার রুমমেট ছিল। তো আমাকে রুমে নিয়ে যাওয়ার পরে মানে আমাকে কোলে করেই সবকিছু ওরা আমাকে করছে, রুমে-টুমে নিয়ে গেছে। মাথার তলে আমার ১ টা বালিশ আর পায়ের তলে হচ্ছে ৪ টা বালিশ। মানে উঁচু করে রাখতে করতে হইছে। আচ্ছা। পরের দিন আবার পাকিস্তানের সঙ্গে ম্যাচ। ব্যাক টু ব্যাক ম্যাচ।
এবার আমি শুয়ে আছি। পরে স্যার মানে অফিসিয়াল কিছু লোকজন গিয়েছিল। তো ওনারা আমার রুমে গেছে। যেয়ে স্যার বলতেছে, "কি অবস্থা বেটা? পারবা খেলতে?" তো মানে স্যার এত সুন্দর করে কথা বলে যে আমি কখনো তাকে না বলতে পারিনি। আমি বলছি, "স্যার খেলবো আমি। চিন্তা করেন না আপনি।" পরে ম্যাডামরা বলছে, "তুমি এই অবস্থায় কিভাবে খেলবা?" আমি বলছি, "ম্যাডাম আমি পারবো, সমস্যা নেই, চলেন, যাবানি।" সকালে ভোরে ৬টায় যাইতে হবে। পরে আ যে ডক্টর ম্যাম ছিল ওনার রুমে আমাকে রাখেছে সারারাত। উনি আমাকে আপনার আইসিং করছে সারারাত এবং আমার ব্যথা কমানোর জন্য সাপোজিটর দিয়েছে। মানে যা, যা আমার দরকার ম্যাচ খেলার জন্য, যে সকালবেলা উঠে যেত ওর অন্তত ফোলা ব্যথাটা কমে যায়। উনি সারারাত খুবই কষ্ট করেছে। উনি নিজে ঘুমায় নাই, কিন্তু আমাকে ঘুম পাড়িয়ে রেখে উনি কাজ করেছে। সকালে উঠে আমার রুম থেকে উনি ব্রাশ, আমার ড্রেস সবকিছু উনি এনে দিছে। আমি বলছি, "ম্যাম আমি নিয়ে আসি, আমার এখন কমেছে, আমি যেতে পারবো।" বলছে, "না তুমি এখানেই থাকো। আমি এনে দিচ্ছি, তুমি এখান থেকে যাবা।" পরে উনি সব এনে দিছে এবং আমার কলিগরা আবার ব্যাগ-ট্যাগ সবকিছু নিয়ে বাসে উঠেছে এবং আবার কোলে করে নিয়ে ওরা বাসে উঠাইছে। ওঠানোর পরে আমরা মাঠে গেছি। প্রায় ১.৫ ঘন্টা জার্নি করে আমরা মাঠে গেছি। তো ততক্ষণ আমি বাসে বসে চেয়ারে এক পা উঠাই দিয়ে আমি আইস দিতে, দিতেই গিয়েছি যে যতটুকু কম রাখা যায়। পরে মাঠে যাওয়ার পরে এখন স্যার বলতেছে, "বেটা তুমি এখানে বসে থাকো ড্রেসিং রুমে, আমরা নিচে ওয়ার্ম আপ করি মেয়েরা।" তো আমি বলছি, "আচ্ছা স্যার ঠিক আছে।" পরে সবাই নিচে নেমে ওয়ার্ম আপ করতেছিল। এখন অনেকক্ষণ পরে আমার আর ভাল লাগতেছে না একা, একা রুমে বসে থাকতে। পরে আমি আস্তে, আস্তে করে সিঁড়ি থেকে নেমে নিচে আসছি। এসে স্যারকে বলতেছি, "স্যার আমি একটু ওয়ার্ম আপ করি।" "তোমাকে বলছি না বেটা উপরে থাকো, তুমি নিচে কেন নামছো?" বলছি, "স্যার আমি একটু ওয়ার্ম আপ করে নিলাম, আমার ভাল লাগতেছে না।" পরে অনেক বলা-টলা পরে বলতেছে, "আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নিজের মতো করে একটু ওয়ার্ম আপ করো।" পরে আমাদের মেয়েরা বলতেছে স্যারকে যে, "স্যার সালমা যদি না খেলে ম্যাচ খেলবো না আমরা, ওয়াক ওভার দিয়ে দেন ওই টিমকে। যদি ও না খেলতে পারে তাহলে আমরা খেলবো না।" মানে এতটাই ওরা আমাকে মানে ভালোবাসে যে না আমি না খেললে ওরা কেউ খেলবে না। পরে আমি বলছি, "না আমি খেলবো, সমস্যা নেই। আমরা খেলবো ম্যাচ।" তো ঐদিনও আমরা পাকিস্তানের সঙ্গে ম্যাচ জিতেছি। ঐদিনও আমি 54 রান করছি। আমিই ম্যাচ জিতাইছি। তো ঐদিনও কেউ বুঝতে পারেনি যে আমার পায়ে কোনো ইনজুরি আছে। তো মেন্টালি আসলে কি ক্রিকেট বলেন, স্পোর্টসে বলেন, মেন্টালি স্ট্রং থাকলে আপনি সবকিছুকেই জয় করতে পারবেন। মানে লাইফে অনেক কিছুই ফেস করতে হইছে ক্রিকেটে। যেমন ভালো সময়ও গেছে, খারাপ সময়ও গেছে। হয়তোবা এই শারীরিক কষ্টটাকে মানসিকভাবে বেশি নিলেই হয়তোবা যন্ত্রণা বেশি। যন্ত্রণা বেশি হইতো। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে একটা ট্যুর কিন্তু মিস করেছি। আমার এই শোল্ডার ইনজুরিতে। তো শোল্ডার ইনজুরিটা হচ্ছে আমার শোল্ডারে পানি জমছিল। আমাদের ক্রিকেট বোর্ডে দেবাশিস স্যার আছে। উনি হচ্ছে আমাদের ছেলেদের মেয়েদের সব হেড মানে ডক্টর। তো উনি সবসময় সুরাই ম্যামকে বলতো, "সবাই আমার কাছে মেয়েরা আসে ট্রিটমেন্ট করতে, সালমা কেন আসে না?" তো সুরাই ম্যাম বলে কি, ওর দাদা ওর অত বেশি লাগে না। ওর যতটুকু লাগে ও নিজে থেকেই ঠিক করে ফেলে। সমস্যা হয় না। ওর এইজন্য আসে না। তো এমন একটা নিয়ে গেলাম যে আমি ট্যুরই মিস করলাম। পরে আমি দাদাকে বলছি, "দাদা আপনি যে বলেন সালমা আসে না কেন, আসে না কেন? আইছে এখন বড় অক্খান নিয়ে। এখন আপনি বলেন আমি কি করব?" আমার হচ্ছে ইনজুরির জন্য আমি শুধু থ্রো করতে পারতেছিলাম না এবং বোলিং, ব্যাটিং ২ টাই করতে পারতেছিলাম। তো ওই সময় আবার টিম সিলেকশন দিবে। তো ম্যানেজার আবার দাদারে বারবার ফোন দিচ্ছে যে সালমা খেলতে পারবে কিনা। তো দাদা বলতেছে, "ঠিক আছে দাঁড়ান ওর এমআরআইটা করে নিই, করে তারপরে জানাচ্ছি।" পরে এমআরআই করলো, দেখলো যে এখানে পানি জমছে। পানি জমার পরে দাদারে দেখাইলাম পরের দিন। দেখানোর পরে দাদা বলতেছে, "সালমা কি করবা? যাবা নাকি?" আমি বলছি, "দাদা আপনি যদি বলেন আমি যাবো, সমস্যা নেই।" তো বলতেছে, "সমস্যা নেই গেলে, কিন্তু তুমি কি এটাই তোমার লাস্ট ট্যুর বা লাস্ট আর খেলবা না? সামনে কি আর খেলবা না?" আমি বলছি, "হ্যাঁ দাদা অবশ্যই খেলবো। এটা তো আমার শেষ না।" তো বলছে, "তাহলে তুমি এই ট্যুর মিস করো।" আমি, "ঠিক আছে আপনি বলে দেন। বলছেন না তো নাই। আমি যাচ্ছি না।" পরে আর যাই নাই। পরে আ ওই ট্রিটমেন্টটা আমার ক্রিকেট বোর্ডের ছেলে ফিজিও থেকে শুরু করে সবাই আমাকে দেখছে। এবং ওই সময় পাকিস্তান টিম আবার বাংলাদেশে আসছে ছেলেদের। তো আমি আবার আমার হাত এইভাবে রাখতে হতো। ইনজেকশন দেয়। শুধুমাত্র ওয়াশরুমে গোসল করার সময় ছাড়া খুলতে পারবা না। তো
তো এইভাবে আমি আবার ওই স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম। আমি ওখানেই থাকতাম। ওখানে থেকেই ট্রিটমেন্ট করাইতাম। ৩ মাস আমার এটাই লাগছে। খেলা দেখতে গেছি ওটা ক্যামেরায় যে আমাকে কখন দেখাইছে আমি কিন্তু জানি না। দেখানোর পরে এই মানে ভাষ্যকাররা বলতেছে যে এরকম আমাদের ন্যাশনাল টিমের মেয়ে সালমা খাতুনই অনেক কিছু বললে। পরে আমাকে এক, এক করে ফোন দিচ্ছে। "এই তোমারে টিভিতে দেখায় তোমার হাতে কি হইছে?" এটা তো সবাই জানে না যে আমার হাতে কি হইছে। ওইটা দেখে মানে সবাই ফোন দিচ্ছে যে, "তোমার হাতে কি হইছে?" তখন মানে বললাম যে আসলে এই ব্যাপারে। তো ক্রিকেট লাইফে ক্যারিয়ারে অনেক কিছুই আছে, অনেক কিছুই থাকবে। এটা থাকবেই। সবারই টুকটাক ইনজুরি থাকবে। এটা নিয়েই খেলতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে 100+ ম্যাচ খেলার অনুভূতিটা কিরকম আপনার? আ আসলে এই জিনিসটা যদি আমি মাঠে থেকে নিতে পারতাম তাহলে হয়তোবা আরো বেশি ভাল লাগতো। আ যেহেতু আসলে আ এটা নিতে পারিনি। তো সেই ক্ষেত্রে বলব আমি যে একেবারে যে খারাপ লাগছে তা না। ভালো লাগছে। বাট মাঠ থেকে নিতে পারলে আরো বেশি ভালো লাগতো যে 100 ম্যাচের উপভোগটা আসলে খুবই আনন্দিত হতো। কারণ কলিগরা সবাই থাকতো, অফিসিয়াল থাকতো, দর্শক থাকতো। তো এটা হলে হয়তো বেশি ভালো লাগতো। আ ওডিআইতে আপনার সেরা বোলিং ফিগার কোনটি? আ ওডিআইতে সেরা বোলিং ফিগার আমি বলব অনেকগুলাই আছে। মানে প্রত্যেকটা ম্যাচেই আমার পারফর্মে আছে। বাট আমার কাছে মনে হয় সবথেকে বেস্ট লাস্ট ওয়ার্ল্ড কাপে আমি ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ টা উইকেট পেয়েছিলাম অস্ট্রেলিয়ার সঙ্গে। এটা সবথেকে মানে ওই যে বললাম মেঘলাঙ্গিনীকে আউট করছি। তো এটা আমার ফিগার সবথেকে বেটার ছিল। মানে ওয়ার্ল্ড কাপের মতো আ আ লেভেলে যেয়ে। আ টি-20 তে সেরা পারফরম্যান্স কোনটা ছিল? টি-20 তে সেরা পারফরম্যান্স আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ছিল ওইটাই। আ ৪ উইকেট পেয়েছিলাম সম্ভবত আমি। মানে ২০ রান বা ২২ রান দিয়ে এরকম। ওটাই আমার সবথেকে সেরা ছিল ইন্ডিয়ার সাথে। বাংলাদেশের সবচেয়ে বড় অবদান যদি বলি আমরা ২০১৮ সালে সেই এশিয়া কাপ জেতা। এটার অনুভূতিটা আমি জানতে চাই। আসলে অনুভূতিটা আসলে বলে সব বোঝানো যাবে না। মানে ওই দিনটা আসলে মনে পড়লে এখনো খুবই আনন্দিত লাগে যে না আসলে ওই দিনটা খুব স্মরণীয় ছিল আমার জন্য ব্যক্তিগত হিসেবে। কারণ ওই যে আমি বলেছি যে আমি সবসময় চেয়েছি যে যতদিন খেলবো আমার নেতৃত্বে অন্তত দেশকে যাতে আমি কিছু একটা দিতে পারি। তো আল্লাহর অশেষ রহমত যে আমার নেতৃত্বে আমি এশিয়া কাপটা এনে দিতে পেরেছি। তো ওই জিনিসটা আসলে ভোলার মতো না। ওটা সারা জীবনই আমার মনে থাকবে। তো আমার খুবই ভালো লাগে যখন এটা আমি মানে উপভোগ করি এবং যখন খেলাটা ওই দিনটার কথা যখন মনে পড়ে। কষ্টও লাগে একটু যে মানে যেটা আমি আল্লাহর কাছে চেয়েছিলাম সেটা আমাকে আল্লাহ করে দিয়েছে। আল্লাহর কাছে অশেষ রহমত। খুবই আনন্দিত লাগে যে ওইটা যখন আসলে এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হয়েছে। কষ্টটা কেন? কষ্টটা হচ্ছে অ্যা ওই যে ক্যাপ্টেন্সি একবার চলে গিয়েছিল। তারপরে আবার দিয়েছে। ওটার একটা কষ্ট ছিল। বাট সেটা কাজে দেখিয়ে দিয়েছে। কাজে দেখিয়ে দিয়েছে। আ সেই জয়টা কি বাংলাদেশের নারী ক্রিকেটের ভাগ্যের ইতিহাস পরিবর্তন করেছিল? আ হ্যাঁ, অবশ্যই পরিবর্তন করেছে। কারণ ১৮ সালের আগপন্থী আ আমরা ওমেন্স ক্রিকেট টিমের মেয়েরা মানে ওরকম ভালো ফ্যাসিলিটি আমরা পেতাম না। বাট যখন আমরা ১৮ সালে এশিয়া কাপ নিয়ে আসলাম, তারপর থেকে ক্রিকেট বোর্ডের যত ফ্যাসিলিটি আছে আমরা অনেকটাই পাই। আর এখন ডে বাই ডে আরো পাচ্ছে মেয়েরা। আ তো ওর পরে আরেকটা জিনিস ছিল। একটা ক্রিকেট বোর্ড আয়োজন করছিল যে, "কে সালমা হতে চাও?" এই জিনিসটা জানেন কিনা আমি জানি না সবাই। একটা আ মানে ট্রায়ালের ব্যবস্থা ছিল ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠে যে, "কে সালমা হতে চাও?" তো ওখানে মানে এত মানুষ আসছিল, এত মেয়েরা আসছিল, মানে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল যে, মানে সালমা হতে সবাই চায়। তো এটা আসলে মানে বলে বোঝানো যাবে না যে কতটা আনন্দ ছিল ওখানে। মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত মানুষ এত হবে মানুষ সালমা যে হতে চায়। সালমা হতে চায়। সবাই বলেছে, "আপু আমিও আপনার মতো খেলতে চাই। আমি কোথায় প্র্যাকটিস করলে ভালো হবে?" তো এই জিনিসগুলো আসলে খুব ভাল লাগে। তো আমি সবাইকে এই পরামর্শটাই দিতাম যে, "না, আপনার যে জেলায় আছেন বা যে বিভাগে আছেন, ওখানে দেখেন একাডেমি আছে ছেলেদের। তো ওদের সাথেই প্র্যাকটিস করতে" আমিও ছেলেদের সঙ্গেই প্র্যাকটিস করি। তো
তো চাইলেই তো সম্ভব না আসলে যে খুলনায় থাকা, খাওয়া এবং প্র্যাকটিস। হ্যাঁ, আমাদের খুলনায় কিন্তু ফ্যাসিলিটি খুবই ভালো প্র্যাকটিসের। যেরকম মাঠ পাচ্ছি আমরা, উইকেট পাচ্ছি এবং ইনডোর পাচ্ছি বর্ষাকালের সময় এবং জিম আছে। আমরা সব ফ্যাসিলিটি এটা কিন্তু সব বিভাগে নাই। যার কারণে মেক্সিমাম সবাই চাইতো যে আমরা খুলনায় প্র্যাকটিস করি। আসলে ওর পর থেকে কিন্তু এরকম প্রোগ্রাম আর এখন পন্দিক হয়নি। যে কেউ জাহানারা হতে চাও বা কেউ জ্যোতি হতে চাও, কেউ সুবানা হতে চাও এরকম কিন্তু হয়নি। ওই ১ম ই হয়েছিল যে সালমা কে হতে চাও? দক্ষিণ এশিয়া গেমসের স্বর্ণ জয় অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ, ওটাও খুব ভালো ছিল। কারণ ওই এশিয়ান গেমসে আমরা মানে শাড়ি পরতে হবে। শাড়ি তো কখনো পরিনি আসলে। মানে যার দেশের কালচার যেটা ওটা পরেই মানে পতাকা নিয়ে যেতে হবে, হাঁটতে হবে উদ্বোধনের দিন। তো ওই সময় তো সবাই মানে বিসিবি থেকেই শাড়ি দেওয়া হয়েছে। সবকিছু দিয়েছে ওরা। তো ওখানে শাড়ি পরতে হবে। তো শাড়ি পরলাম। মানে আমি তো পরতে পারি না। ওই সুরাইয়া ম্যাম সবাইকে পরিয়ে দিয়েছিল। আবার রংপুরের ময়না আছে। ও পরাতে পারে, ও আবার পরিয়ে দিয়েছিল। তো আমরা উদ্বোধন-টুদ্বোধন করছি। করার পরে ওখানে আমরা এর আগের এশিয়ান গেমসে কিন্তু আমরা এই রূপা পেয়েছিলাম। তো লাস্ট যখন আমরা স্বর্ণ অর্জন করলাম তো ওইখানের ম্যাচগুলো আসলে খুব টাফই ছিল। একদম ইজিলি সব টিম ছিল না। যেরকম ফাইনাল ম্যাচটা আমরা যে জিতছি আ অনেক টাফ ছিল এবং কনটেস্ট হয়েছে খেলাটা আসলে। তো আমরা এখান থেকে বলছিলাম যে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব, ভালো ক্রিকেট খেলবো, স্মার্ট ক্রিকেট খেলবো। তাহলেই পারফরম্যান্স বের হবে এবং আমরা তাহলে জিততে পারবো। তো এটাও আমার নেতৃত্বেই ছিল। তো সবকিছু ভালোভাবেই কেটেছিল। আনন্দের দিনগুলাই কেটেছে ওখানে সব দিনই আমরা জিতেছি এবং ফাইনালেও জিতেছি, চ্যাম্পিয়ন হয়েছি। তো আনন্দ আসলে বলে বোঝানো যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরিবর্তন বা ভবিষ্যৎটা কিভাবে দেখছেন? না এখন এই যে ডে বাই ডে আমাদের কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে এবং অনেক মেয়ে আসতেছে এখন ক্রিকেট খেলতে। মাঝখানে হয়তোবা একটা ঝামেলার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল। বাট ওটা মনে হয় আমরা এখন ওভারকাম করে ফেলছি। আর অনেক মেয়ে আসতেছে এখন ক্রিকেটে আসলে। আর আমাদের ক্রিকেটে ন্যাশনাল টিমে কিন্তু অনেক বড় কম্পিটিশন না। আমরা কেউ যদি একটু এনসিএল এ, বিসিএল এ বা প্রিমিয়ারে ভালো কিছু করে, তাকে কিন্তু আমরা ক্যাম্পে ডাকছি এবং ক্যাম্পে নিয়ে তাকে আমরা চিন্তা করছি যে আসলে একে আমরা কোন পজিশনে রাখলে আমরা খেলাতে পারবো। আমরা কিন্তু এই জিনিসগুলো এখন প্রসেসিং এর মধ্যে চলতেছে। আমরা ১ম যখন স্টার্ট করছিলাম আমাদের জেলা খেলা হতো, স্কুল টুর্নামেন্ট হতো। সেগুলা কিন্তু এখন হচ্ছে না। কিন্তু এখন আমরা খেলছি কি কোয়ালিফাই, ফার্স্ট ডিভিশন শুরু করেছি কিন্তু আরো ২ বছর আগে থেকে। তো ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, ধাপ হচ্ছে এবং স্কুল ক্রিকেট, জেলা ক্রিকেট এটা নিয়েও আমাদের প্রসেসিং চলতেছে। হয়তোবা সামনে আমরা শুরু করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আ একদম অন্যরকম একটা প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে ড্রেসিং রুমে সালমা খাতুন কিরকম? এটা তো আমি বলতে পারব না। এটা তো অন্য কেউ বলতে পারবে যে ড্রেসিং রুমে আমি আপনার মুখেই শুনতে চাই একটু। না, আমি সবসময় কুল থাকার চেষ্টা করি। আর সবাইকে সুস্থ রাখার চেষ্টা করি এবং সবাইকে অ্যাপ্রিশিয়েট করি। আ আমি আমার লাইফে আমি যতদিন ক্যাপ্টেন করছি, আমার মনে হয় না যে আমি কাউকে ধমক দিয়ে কথা বলছি। মানে আমার কাছে আমি বলতেছি। আর কোনো মেয়েও হয়তোবা বলতে পারবে না যে সালমা আপু কখনো আমাকে ধমক দিয়েছে। বাট আমি সবসময় কুল থাকার চিন্তা করি এবং মেয়েদেরকেও ওরা খুব আনন্দ ফুর্তি করে। আমি ওদেরকে জাস্ট খেলা নিয়ে যতটুকু আমার ততটুকুই আমি বলি। আর আদার্স টাইম ওরা ফান করে, ই করে ওদের জীবনে কৃতজ্ঞতা জানাতে চাইলে কাদের নাম বলবেন? আ সবার আগেই বলবো আমি ইমতিয়াজ হোসেন পিলু স্যার। আর তারপর হচ্ছে আমার ন্যাশনাল টিমের জাফরুল এহসান স্যার। এই ২ টা মানুষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। সরি আরেকটা মানুষ আছে সেটা হচ্ছে আমার আ লাইফে যে স্পিন বোলিং এর যে আছে শেখ সালাউদ্দিন স্যার তার কাছেও আমি কৃতজ্ঞতা যে তার ইসেই আমি এতদূর আসতে পেরেছি। সাথে ক্রিকেট বোর্ডকেও কি করে জানাই যে তারা আমাকে সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আ ক্যাপ্টেন বানিয়েছে টিমের এবং খেলা ছাড়ার পরে তারা আমাকে একটা জব দিয়েছে। এখন আমি সিলেক্টর হিসেবে কাজ করছি। অবশ্যই তাদের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, বাংলাদেশে ১ম নারী ক্রিকেটার হয়ে সিলেক্টর বোর্ডে যাওয়া।
এই ব্যাপারটা আপনার এখন কিরকম অনুভূতি দেয়? না আসলে আমার ইচ্ছা ছিল যে আমি খেলা ছাড়ার পরে ক্রিকেটের সঙ্গেই থাকবো জড়িত। সেটা ক্রিকেট বোর্ডে যদি আমাকে তারা যোগ্য মনে করে আ তাহলে আমি অবশ্যই থাকবো। আর যদি তারা ক্রিকেট বোর্ডে নাই হয় তাহলে আমার চিন্তা ছিল যে আমার খুলনায় আমি একটা একাডেমি দিব যাতে মেয়েরা প্র্যাকটিস করার সুযোগ পায়। বাট প্রায় ৬ মাস আগে আমাকে ৬ মাস না সরি আ ক্রিকেট বোর্ডে ইলেকশনের আগে যে ইগুলা হচ্ছিল, তখন আমাকে এক ক্রিকেট বোর্ডের এক ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল। বলল যে, "সালমা তুমি খেলা ছাড়লে কি করতে চাও?" তো আমি বলছি, "স্যার আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনাকে কোনো কাজে লাগবে, আমি ক্রিকেটের সাথেই থাকতে চাই। আ বোর্ডের সাথেই থাকতে চাই, কাজ করতে চাই।" তো বলছে, "কি করতে চাও?" তো আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি কোচ বা সিলেক্টর হিসেবে থাকতে চাই। তো স্যার বলছিল যে, "যদি এর থেকে বড় কিছু হয়?" তো আমি বলছি, "স্যার যদি এর থেকে বড় কিছু হয় আমার সমস্যা নাই। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, তাহলে আপনারা যেখানেই দিবেন আমি করতে ইচ্ছুক। আমার কোনো সমস্যা নেই।" সেভাবে কথাবার্তা ছিল। পরে হচ্ছে আ আমি এই যে ৩ মাস ৪ মাস হলো মনে হয় জয়েন করছি। তো ৪ মাস আগে আমাদের এনসিএল এর মানে আ টুর্নামেন্ট হবে। তো ওটার জন্য আমাদের ড্রপ ছিল। প্লেয়ার ডাকার একটা ড্রপ ছিল। তো আমি খুলনায় ছিলাম। আমাদের ওমেন্স টিম ওমেন্স থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে যে, "তোমাকে খুলনা টিমের আইকন প্লেয়ার হিসেবে ধরা হয়েছে। তুমি ২০ তারিখে এরকম ড্রপ আছে, ঢাকায় আসতে হবে।" তো আমি বলছি যে, "আমি আসবো আমার ডিভিশনই তো আমাকে কিছু জানায়নি।" তো বলতেছে যে, "ডিভিশন জানাক বা না জানাক আমরা অফিসিয়াল ভাবে জানালাম তুমি চলে আসো। জাস্ট তুমি ঘুরতে আইসো সমস্যা নাই। দেখা করে যাইও।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে ভাইয়া আসবনি।" তো আমি ১৯ তারিখ পর্যন্তও আমাকে আমার ডিভিশন থেকে কিছুই জানায়নি, খুলনা ডিভিশন থেকে। অথচ তাদের কাছে কিন্তু চিঠি, মেইল সব গেছে। প্রত্যেক ডিভিশনেই চলে গেছে। তো আমাকে কিছু জানায়নি বিধায় আমিও আর তাদের ফোন দিইনি। তো আমি ১৯ তারিখে ঢাকায় গেছি। ২০ তারিখে আমরা ড্রপ করছি। করার পর টিমও হয়ে গেছে সব। টিম করার পরে মানে আমরা নিচে নামেছি। নিচে নামার পরে আমার এক স্যারের সাথে দেখা হইছে। দেখা হলে উনার সাথে কথা বলতে টিপটিপ বৃষ্টি পড়তেছে তখন। তো ওই সময় আবার আমার সাথে ঢাকায় আমার ২ টা ভাই, একটা ভাই একটা ফ্রেন্ড আসছে। ওরা আবার ঘুরতে আসছে। তো ওরা আবার স্টেডিয়ামে কখনো আসেনি। পরে ওরাও আসছে স্টেডিয়ামে, ওদেরও নিয়ে আসছে। পরে আমি ওই কথা বলতেছি এর মধ্যে হচ্ছে আমাদের যে ফিজিও সুরাইয়া ম্যামের কথা বললাম, উনি আবার ঐদিন আবার ন্যাশনাল টিমের প্র্যাকটিস আছে। প্র্যাকটিস শুরু হবে তো ৪টা বাজে তখন। তো সুরাইয়া ম্যাম বলতেছে, "সালমা আমার সাথে কথা না বলে যাইও না।" তো আমি বলছি, "আচ্ছা ম্যাম ঠিক আছে। আমি আসতেছি।" তাই বললে এর মধ্যে আমাকে ফাহিম স্যার ডিরেক্টর উনি ফোন দিছে। আমি সালাম দিলাম। তো বলতেছে, "সালমা এরকম" উনিও জানে না যে আমি ঢাকায় আসছি। হ্যাঁ? তো সালমা এরকম আমরা সন্ধ্যার পরে প্রেসে দিচ্ছি যে আমরা সিলেক্টর হিসেবে তোমাকে ঘোষণা দিচ্ছি। তো আমি বলছি, "স্যার আমি তো এরকম ক্রিকেট বোর্ডের নিচে দাঁড়ানো আছি।" তা বলছে, "তাই? তাহলে তুমি বোর্ড রুমে আসো।" পরে আমি বলছি, "আচ্ছা স্যার আসছি।" পরে আমি বোর্ড রুমে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রেসিডেন্ট বুলবুল স্যার, তারপর সিইও স্যার, তারপরে ফাহিম স্যার সবাই অনেকে রয়েছে। উনারা আমাকে কংগ্রাচুলেশন দিল। আমিও ধন্যবাদ জানালাম। তারপরে ওখানে আবার ফাহিম স্যারকে আমি বলছি, "স্যার তাহলে আপনি বলে দেন যে আমি খেলব না।" টিম কিন্তু আমার হয়ে গেছে। খুলনা টিমের ক্যাপ্টেন কিন্তু আমি। এখন ওই মুহূর্তে তো আমি আর জয়েন করলে তো আর করার কিছু নাই। পরে স্যার ফোন দিয়ে ওই আরেক সিলেক্টর আছে আমাদের শিপন ভাই, আমাদের হেড। আ উনাকে বলে দিল। পরে শিপন ভাই আবার আমাকে ফোন দিছে, "তুই একটু নিচে আয়, মেয়েদের সাথে দেখা করে যা ড্রেসিং রুমে।" তো আমি স্যারদের সাথে কথা-টথা বলে আ জিজ্ঞেস করলাম, "স্যার তাহলে আমি কবে জয়েন করব?" তা বলতেছে, "এ এই কয়দিন যাক তুমি ১ তারিখ থেকে জয়েন করো।" তো আমি বলছি, "স্যার তাহলে এই কয়দিন আমি বাসা থেকে ঘুরে আসি।" তো বলছে, "আচ্ছা ঠিক আছে।" পরে আমি নিচে আসছি। নিচে এসে মিরপুর ওই যে স্টেডিয়ামে আপনার ড্রেসিং রুমে মেয়েরা রইছে ওদের ওইখানে গেছি। সবাই খুব খুশি আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছে। সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। তো খুব ভাল লাগতেছিল যে আসলে না আ মেয়েদের টিমে মানে এখন সিলেক্টর হিসেবে কাজ করছি। বাংলাদেশের ১ম যে আমি হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি এবং ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ যে তারা আমাকে যোগ্য মনে করেছে। আ গ্রাম থেকে উঠে আসা মেয়েদের জন্য আপনার বার্তা কি হবে? গ্রাম থেকে আসলে উঠে আসা বার্তাটা হচ্ছে যে আসলে
এখানে বেশিরভাগ মেয়েরাই কিন্তু গ্রাম থেকে আসছে। কেউ কিন্তু শহর থেকে ওরকম কোনো মেয়ে নাই যে কোনো শুধু ক্রিকেট না, কোনো স্পোর্টসেই কিন্তু শহরে না। আপনি ফুটবল দেখেন বা অ্যাথলেট দেখেন বা ক্রিকেট দেখেন, ম্যাক্সিমামই কিন্তু আপনার 80% আমার মনে হয় যে সব গ্রাম থেকে আসা। তো গ্রাম থেকে আসতে হলে আসলে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে ফ্যামিলির সাপোর্টটা। আপনার ফ্যামিলি যদি সাপোর্ট করে, তখন আদার্স মানুষ কি বলতেছে আপনি তখন মাথায় নিবেন না। কারণ আপনি জানেন আমার ফ্যামিলি আমাকে চিনে। আমি তার ফ্যামিলি, আমি যে মার মেয়ে সে অন্তত আমাকে চিনে যে আমি কোন ধরনের মেয়ে। সেই ফ্যামিলির সাপোর্টটা খুব ইম্পোর্টেন্ট। এবং আ আমার মনে হয় যে নিজের যে পেশাটা সেটার গোলটা যদি আ লক্ষ্য থাকে সেটার উপরে যদি সে কাজ করে এবং আমরা তাদের পাশে থাকবো, আ চাইলে সে কাজটা সে সফলতা করতে পারবে। আর যদি মনে করে যে না, আমি দেখেছি অনেক শহরের কিছু মেয়েরা প্র্যাকটিস করতে আসছিল আমি আমার খুলনার কথাই বলি। ২-৪ দিন করে আর করে না। কারণ কি রোদে পুড়তে হয়, কারণ রোদে থাকতে হয় এবং তারা চিন্তা করে স্কিনের কথা যে আমার স্কিন নষ্ট হয়ে যাবে। বাট ক্রিকেট খেলতে গেলে আপনাকে রোদে পুড়তে হবে। তো এই জিনিসগুলা শহরের মেয়েরা বুঝবে না। এই জিনিসগুলা গ্রামের মেয়েগুলাই বুঝবে। তো যার কারণে আমি বলব যেখান থেকে যে আসুক না কেন, আমরা সবাই তাদের পাশে আছি ইনশাল্লাহ। ক্রিকেট বোর্ড তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপু এ পর্যায়ে আমি একদম র‍্যাপিড ফায়ারে চলে যাব, যেখানে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি এক কথায় উত্তর দিবেন। যদি বিসিবির সভাপতি হন, সর্বপ্রথম কি পরিবর্তন করবেন? বিশাল প্রশ্ন। সর্বপ্রথম আ ক্রিকেটটাকে কিভাবে ডেভেলপ করা যায় এটা পরিবর্তন। এটা পরিবর্তন করব। সালমা খাতুনের প্রিয় খাবার কি? গরুর মাংস ভাত। বাহ! ড্রেসিং রুমের সবথেকে দুষ্টু কে? অনেকে আছে। নাহিদা, সুবানা, তারপরে আরো আছে, অনেকে আছে। দলের কে দেরি করে বাসে উঠে? কয়েকজন আছে দেরি করে বলতে একদম অন টাইমে আসে। আচ্ছা। যেরকম ময়না ছিল। ও একদম কাঁটায়, কাঁটায় টাইম আসতো এবং অনেক সময় লেটও হতো। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। আপনার দলে যদি ৩ জনকে নিতে বলা হয়, কাকে, কাকে নিবেন? কঠিন প্রশ্ন। আমার দলে কাকে, কাকে নিতে হলে নিব, তাই তো? আ নাইদা, জ্যোতি, সুবানা। বাহ! যদি একটা ম্যাচ আবার খেলতে পারতেন, কোন ম্যাচটা আবার খেলতেন? এশিয়া কাপ। আবার? আবার। কেন? ওটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আ আপনার নামের আগে ক্যাপ্টেন শব্দটা দায়িত্ব নাকি গর্ব? দুটোই। দায়িত্বও থাকে, গর্বও থাকে। বেশ ভালো। আ সেই সাথে আপু আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের। তবে আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাবো যে এত ব্যস্ততা বা এত বড় একজন মানুষ আমার সাথে বসে এতক্ষণ ধরে গল্প করলেন। পরিশেষে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আর ঈদ আড্ডায় আপনাকে পাবো এটা আসলে অকল্পনীয় ছিল হয়তোবা। আ না, আমারও ভালো লেগেছে আড্ডা দিতে। সবাইকে অনেক ধন্যবাদ যে এখানে যারা আছে সবাই খুব ভালো। খুবই ভালো লাগছে আমারও আড্ডা দিয়ে। দর্শক, সেই সাথে বিদায় নিতে হচ্ছে আজ। আমরা দেখলাম কষ্ট করলে কেষ্ট মেলে তার জ্বলন্ত এক উদাহরণ। কিছু সাপোর্ট কিংবা কাঁধে রাখার মতো ২-১ টা হাত। এই ছোট্ট, ছোট্ট কিছু জিনিসের সমন্বয়ই হয়তো একটা মানুষকে খুব ছোট জায়গা থেকে তুলে দিতে পারে একদম সর্বোচ্চ উচ্চতায়। ধন্যবাদ আপুকে আমাদের মাঝে এসে এতক্ষণ তার জীবন গল্প তুলে ধরার জন্য। এক উজ্জ্বল নক্ষত্র যার গল্প শুনে হয়তোবা আমরা অনেকেই বললে ভুল হবে হয়তোবা, হয়তো সবাই অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো এবং পরবর্তী জীবনে আরো ভালোভাবে চলার জন্য অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।